সকলকে যথাস্থানে প্রতিদিনকার মতো আজকেও শুভ সন্ধ্যা জানালাম। আমরা প্রতিদিন আগ্রহ করে অপেক্ষা করে থাকি। কখন আমাদের এই সেশন শুরু হবে। আমরা একে অপরের ভাব বিনিময় করতে পারবো। নতুন কিছু তথ্য কিংবা পুরাতন তথ্য নতুন করে আমরা আরেকবার জানবো। তার সমস্ত দিক যার যা আমাদের প্রতিদিন ভাবায়, আমাদের স্বপ্ন সাকার আগেও করেছি। আমরা আশা রাখছি আমাদের আগামী দিনের যা কিছু স্বপ্ন আছে সবকিছুই সাকার হয়ে উঠবে। সামনেই উইথড্রল প্রসেস আর মাত্র কয়েক ঘন্টা। তারপর প্রসেস শুরু হবে আমাদের। এই প্রসেস শুরু ভেরিফিকেশন শুধু নয়, আমরা প্রত্যেকের যে নিবন্ধনকরণ বিষয়গুলি থাকছে সেগুলির শুরু হবে। তারপরেই ১ তারিখ থেকেই তার সার্বিক প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে টাফট কয়েন বেশ কিছুটা ডাউন হয়ে গেছিল। এটা নিয়ে অনেকে আতঙ্কিত হয়েছিল। ২-১ জন ফোনও করেছিলেন আমাকে। কি ব্যাপার হঠাৎ কমে গেল কেন? এটা একটি প্রাসঙ্গিক তথ্য বলে রাখাটাই ভালো। হুম, মার্কেটে নেগেটিভিটি কেউ কিছু না কিছু কোনো না কোনো মহল থেকে একটু আধটু বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ছে যেকোনো না যেকোনোভাবেই। তাছাড়া আমাদের মধ্যে আরো অনেকেই যারা কয়েন শুনিয়ে রাখেন, মানে বললাম বা সেলিমবাবু বললেন, আমিরবাবু বললেন, তাই শুনে রাখলেন। কয়েন সম্পর্কে কোনো ধারণা নেই। দীর্ঘকালীন তাদের ক্ষেত্রে হয়তো ভাবছিল যে আজকে কিনে দিলে, রেখে দিলে কালকে বেড়ে যাবে। আ হয়তো বাড়েনি সেজন্য বিক্রির প্রবণতাও দেখা দিয়েছে। এছাড়া যেটা বললাম কিছুটা নেগেটিভিটি ছড়িয়েছে ২-১ টি জায়গা থেকে আমার চোখেও সেরকমটি এসেছে। আ অফিসিয়াল প্রেম চ্যানেল, আমি কোন চ্যানেলকে দোষারোপ করছি না। আমি সেখানে একটি পোস্ট দেখছিলাম। যারা উল্লেখ করেছে যে BlackRock এর সঙ্গে কোনো সমঝোতা হয়নি। এটি ফেক, এটি মিথ্যা, কোনো অফিসিয়াল প্রমাণ নেই। আ এই ধরনের চ্যানেলগুলো যেহেতু আ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কাজ করে। দক্ষিণ এশিয়া বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ। আর আমাদের ট্রেজার এনএফটির বেশিরভাগটাই ছড়িয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর মানুষ এগুলো কাজ করছে। এর বেশিরভাগ অংশই আমাদের আ অনেকেই জানেন, আর অনেকেই হয়তো জানেন না এই কয়েন সম্পর্কে। কিনে রেখেছি, তারপর এই ধরনের খবরে হয়তো তারা সেটা বিক্রি-বাটা করছেন সম্ভবত। ভয় পেয়েই হোক বা অনাস্থা থেকেই হোক তাদের। কিন্তু এগুলি ভুল। আমি ফ্যাক্ট চেক করছিলাম। উনারাও যেমন ফ্যাক্ট চেক করেছে, আমিও ফ্যাক্ট চেক করলাম। অফিসিয়াল আবার নাম ধরছি। কেউ কিছু মনে করবেন না। সব চ্যানেলই ভালো। আবার বলছি, ওই চ্যানেল যেখান থেকে নিয়েছি সেটি হলো ইলন মাস্কের গ্রক বলে একটি ওয়েব ব্রাউজার আছে। যেমন আমাদের ChatGPT বা সহজ কথায় বলতে গেলে আমাদের Google। এই Google আমরা সার্চ করি, ও আমাদেরকে হাজার তথ্য জানায়। বর্তমানে ChatGPT ও সমস্ত তথ্যকে সংক্ষিপ্ত করে আপনার সামনে উপস্থাপন করে। গ্রক ইলন মাস্কের, এটি ChatGPT-র একটি ২য় সংস্থা। এটিও একই রকমভাবে কাজ করে। আমি চেক করছিলাম আমাদের এই সিস্টেম সম্পর্কে। দুজন দুরকম বার্তা দিচ্ছে। তো তাহলে ১ম কথা কাকে বিশ্বাস করব? আর ২য় কথা সংক্ষেপে আমাদের জেনে রাখা উচিত, যেহেতু আমরা এই ভার্সান রয়েছি, বিভিন্ন রকম কাজ করছি, সকলেরই জানা উচিত যে গ্রক বা ChatGPT কিভাবে কাজ করে আমরা একটু জেনে নিই ছোট করে। আমাদের প্রয়োজনে আসতে পারে। যে আমরা সার্চ করলাম, একটা তথ্য দিল, আমরা সেটাকেই বিশ্বাস করে নিলাম। কিন্তু এটা তো ঠিক নয়। আ কেউ উত্তরটা কিভাবে দিচ্ছে সেটা জানতে হবে। ChatGPT বা গ্রক যেভাবে আমাদেরকে উত্তরটা সাজিয়ে দেয়, আপনার আমার আপলোড করা তথ্যগুলো গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়াতে যেখানে যা ছড়িয়ে আছে, Facebook, WhatsApp, আ ওয়েব ভার্শন এর আরো বিভিন্ন জায়গায় ও সেগুলোকে বিশ্লেষণ করে। তারপর সেগুলোকে মুহূর্তের মধ্যে, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI দেয়া আছে, সেইগুলোকে তুলে নিয়ে সমন্বয় করে তারপর উত্তরটা আমাদের কাছে উপস্থাপন করে। দেখুন, যে সমস্ত তথ্য আমরা আপলোড করেছি সেগুলোকেই, তারই বেশিরভাগগুলোকে ওরা কিন্তু বিশ্লেষণ করে দেয়। আপনি, আমি, আমরা কি তথ্য আপলোড করেছি? বিগত মাসগুলোতে যখন আমাদের ট্রেজার এনএফটি অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল। আমি কখনোই বলি না যে ট্রেজার এনএফটি
চলে গিয়েছিল। কারণ চলেই যাওয়ার অর্থ মৃত। কোন কোম্পানি একবার ডেস্ট্রয় বা চলে যাবার পর ফিরে আসে না। স্তীমিত হয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা বিভিন্ন নেগেটিভিটি ছড়িয়েছি। সেই তথ্যগুলোকেও ও আজও বিশ্লেষণ করে। পশ্চিমবঙ্গের কোনো একজন পুলিশ যে বার্তাটি দিয়েছিল, আজও সেটি ChatGPT আমাদেরকে উপস্থাপিত করে। তার মানে আমি এটা বলতে চাইলাম, এই ChatGPT বা Grok এর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। ১ নম্বর কথা। এটি হলো তথ্যমূলক। আরেকটি কথা বলতে পারি, কোন কোম্পানি কারো সাথে গাঁটছড়া বাঁধতে গেলে কেউ কাউকে বলবে কেন? যে আমি তার সাথে গাঁটছড়া বাঁধছি। তার সার্টিফিকেট, তার যে সমস্ত স্বাক্ষরিত দস্তাবেজ সেগুলো নিশ্চয়ই তিনি ওয়েবসাইটে পুশ করতে বাধ্য নন। ১ম কথা। তাহলে আমাদের অ্যা BlackRock এর সঙ্গে Trezor NFT যদি অ্যা মেলবন্ধন হয়েও থাকে, তারা বাধ্য নয় যে সেটা ওয়েবসাইটে তারা সেটা প্রকাশ করবে। ঢোল বাজিয়ে সেটা কেউ করে না। ৩ নম্বর কথা হলো, আমাদের BlackRock একটি বিশ্বজনীন সংস্থা সবাই জেনে গেছে। এর কাজের পরিধি, এর ধরন, এর নিয়মকানুন এবং এর বিস্তার আমরা জানি। Trezor NFT এটিও বিশ্বের তাবড় দক্ষিণ এশিয়া, ইউরোপ, আমেরিকা এই দেশগুলোতে ভীষণ রকমের কাজ করে আসছে, করছে। এই ২ টি সংস্থা একে অপরের নাম ভাঙিয়ে চলতে পারে না কখনো। এটা বাস্তব। আপনি আমিও আমরাও জানি যে যার ট্রেডমার্ক আছে। অ্যা ব্ল্যাক রকের নাম ভাঙিয়ে ট্রেজার এনএফটি চলবে। একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কেউই বিশ্বাসযোগ্য নয়। যে ব্ল্যাক রক সেটা বুঝতে পারবে। তারপরে তাকে কিছু বলবে না বা তার কমিউনিটিকে জানিয়ে রেখেছে। ওপেন মার্কেটে আমরা জানতে পারছি। এটাও বিশ্বাসযোগ্য নয়। তাহলে আজকে কিছু নেগেটিভিটি যদি ছড়িয়েও থাকে, এগুলো তো গুজব মুহূর্তের মধ্যে বেশি করে ছড়ায়। যেমন পোস্টটি আজও রয়েছে দেখলাম জ্বলজ্বল করছে। ২৯ তারিখে পোস্টটি হয়েছে। তো এর মাধ্যমে কিছুটা আমরা বিভ্রান্ত হতে পারি। আমি আমার অ্যাম মাননীয় সেলিম বাবুর তরফ থেকে আমরা এই গ্রুপের সমস্ত সদস্যকে বলছি, আ যেভাবে গুজব শুনে গুজব কান দিয়ে হঠাৎ করে নিজেদের মধ্যে একটি প্যানিক সিচুয়েশন তৈরি করেছিলেন, কোনভাবেই সেটা দেবেন না। রয়েছেন মাননীয় লিডাররা, তারা যাবেন। আরেকটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, ট্রেজার এনএফটি প্রতি মুহূর্তে নতুন আপডেট দিচ্ছে। ৫ মাস মাঝখানে কম বেশি সে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। চলে যাবার জন্য এর আগে বহুবার বলা হয়েছে, চলে যাবার জন্য সেটা যথেষ্ট টাইম ছিল। যখন তিনি আসেন, যে বার্তাগুলো দেন, আগে আমরা যারা লিডার ছোট আমরা, আমাদের বড় লিডার যারা রয়েছে তারা আরো ভালো করে জানেন। যখন তিনি আসেন, নিয়ম করে ধরে বেঁধে সমস্ত কিছু যখন যেটা বলেছেন তখন সেটা তার আগেই অতিবাহিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। আজও তাই চলছে। আজ পর্যন্ত ট্রেজার এনএফটি এর কোথাও নেগেটিভ দিকগুলো খুঁজে পাইনি। আর খুঁজে পাওয়াও যায়নি। তাই অযথা গুজবে কান দেবেন না। আর TUFT যারা কিনে রেখেছেন কোনোভাবেই হাতছাড়া করবেন না। যে যেখানে আছেন, যেমন আছেন ওটা থাকুক। আরেকটি তথ্য এখানে জানাই। আ যদি এত নেগেটিভিটি থাকে তাহলে Binance TUFT র প্রায় ২৮ রকমের যে ইস্যু ছিল, ইস্যু বলতে তাদের চোখে ধরা বিভিন্ন রকম যে সমস্যাগুলো ছিল, সেগুলোকে কি করে আম করলো? এখানে তো আর ঘুষ দেওয়ার তো কোনো ব্যাপার নেই। কারণ Binance প্রত্যেকটি ইউজারের সম্পদকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি টোকেন, প্রত্যেকটি অ্যা কয়েন তাদেরকে বিশেষভাবে অডিট করে, বিশেষভাবে দেখে, নজর রাখে। কারণ এক্সচেঞ্জ Binance বিশ্বের বৃহত্তম, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে আমরা সেখান থেকেও একটা ক্লিন পেয়েছি। তাহলে অযথা আ নিজের মনেও অবাস্তব প্রশ্ন আনবেন না, এখানেও সেটা করবেন না। দেখুন ২ টো জিনিস আ আজকে একজন মাননীয় লিডারের সাথেই আমি আলোচনা করছিলাম যে, নেগেটিভিটি কোথায় রয়েছে এটার। আমি এখনো পর্যন্ত নেগেটিভিটি দেখতে পাইনি। অনেকগুলো বিশ্লেষণ করলাম। যে বিশ্লেষণের মধ্য থেকেই আমি এই কথাগুলো বলছি। BlackRock গাঁটছড়া না বাঁধলে অ্যা আজকে এই জায়গায় এত আনন্দ সহকারে কোম্পানি সবাইকে বলত না। ১ম কথা। ২য় কথা, একটি পূর্ব প্রস্তুতি যেহেতু প্রয়োজন ছিল, সেই প্রস্তুতিটি স্বাভাবিকভাবেই নিয়েছি। আর এটির জন্য সময়েরও প্রয়োজন ছিল। আগেও বলেছি।
ইনিশিয়াল কয়েন লঞ্চিং যেটা, ইনিশিয়াল পাবলিক অফারিং একই। অর্থাৎ বর্তমানে ভারতবর্ষের কথা যদি ধরি, কোনো একটি কোম্পানি যদি আইপিও প্রকাশ করে, অর্থাৎ সে কোনো এন্টারপ্রাইজ সংস্থা থেকে সে যদি কখনো লিমিটেড কোম্পানি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে তাকে শেয়ার মার্কেটে ছাড়তে হয়। তাহলে শেয়ার যখন ছাড়বে, তখন উম সে ১ম এ কি করে? আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। আমি ছোট অভিজ্ঞতা দিয়ে শেয়ার করছি। আপনাদের খুব কাজে লাগতে পারে। ইন্ডিগো খুব মোটামুটি একটি রঙের কোম্পানি। আপনারা সবাই জানেন। মোটামুটি ব্র্যান্ড ভালো। আমার ভাই পেন টেকনোলজিস্ট, ওখানে তিনি কাজ করতেন। আ তো যখন ও এন্টারপ্রাইজ সংস্থা ছিল, ভাই তখনই ঢুকেছিল। তারপর দীর্ঘদিন চলার পর কোম্পানি ঠিক করল যে সে প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে। অর্থাৎ শেয়ার মার্কেটে ছাড়বে। আইপিও তার হবে। তো ১ম এ সে তার যে কোর কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি, তাদের সাথে আলোচনা করল। যখন সেখান থেকে গ্রিন সংকেত পেল, গ্রিন, তো তখন ভাইয়েরা যারা টেকনোলজিস্ট ছিল, বড় অফিসার, ওদেরকে নিয়ে বসলো কোম্পানি। ওদেরকে নিয়ে বসে বলল ১ম এই যে আমরা 30% শেয়ার আমাদের যারা কোম্পানির জন্য খেটেছি, কাজ করছি, আমরা তাদের মধ্যে আগে সেটা বন্টন করব। স্বভাবতই ভাই আনন্দের সঙ্গে নাচতে, নাচতে এসে আমাকে বলে যে, "দাদা তুমিও কিছু রাখো আর এই ব্যাপার।" তো বলল, "আমি যেহেতু কোম্পানির, তো তুমি আমার মাধ্যমে ইনভেস্টটা করো, কোনো অসুবিধা নেই।" আমি বললাম, "দেখ ভাই এসব সম্পর্ক সম্ভব নয়। এটা হতে পারে।" বলল, "নিশ্চিতভাবে জেনে রাখো, আমাদের ইন্ডিগো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভালো রয়েছে, ভালো কাজও করছি আমরা, বাড়বে দাম।" আমি বললাম, "রাখবো না, তুই রাখ।" ও ৳৪০,০০০ র শেয়ার অলরেডি কিনল। ২-৩ টে লট কিনেছিল। ওর অন্যান্য বন্ধুরা ২-৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকার করে কিনে রাখে। স্বভাবতই কোম্পানি বাদবাকি তার যে সমস্ত সদস্য ছিল সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল 30%। তারপরে আইপিও ঘোষণা হয়। পাবলিক ওদের পরে পেল। আজকে যেটা আমাদের হতে চলেছে। আমি প্রসঙ্গটা দিচ্ছি একই রকম করে হচ্ছে আইপিও আর আইসিও। তো তারপরে ঘটনাক্রমটা দেখুন, যথারীতি ১৫ দিনের যে লকিং পিরিয়ড থেকে তারপর থেকে যখন করল, তার ১০ দিনের মধ্যেই প্রায় ৪ গুণ দাম বেড়েছে। এটা স্বাভাবিক আইপিও প্রক্রিয়া। তারপরে এটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে ছিটিয়ে তার যে পাবলিক যারা নিয়েছে শেয়ার, সেখানে দাম বেড়েছে। ও সঙ্গে, সঙ্গে বিক্রি করে দিল। দেখুন আজকে কোম্পানির মধ্যে আমাদেরও যেটা হচ্ছে ইনিশিয়াল কয়েন লঞ্চিং এর আগে যেভাবে বলছে, আমাদের প্রত্যেককে আমরা যারা কোম্পানির মধ্যে রয়েছি সদস্য, যেভাবে আমার ভাই ছিল ইন্ডিগোর একজন ইন্টারনাল মেম্বার। ঠিক সেরকম করে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাবলিক লঞ্চ হয়নি। পাবলিক লঞ্চ হবে। তাহলে এখানে আমরা কোম্পানির ভেতরে যা কিছু ঘটছি, আমরা সবার ১ম এ কিন্তু জানতে পারছি আমাদের আম যে আমাদের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে আমরা সবকিছু জানতে পারছি। এইগুলো কিন্তু বাইরে এখনো প্রকাশ হয়নি। বাইরের লোক আমাদেরকে কিভাবে জানছে সেটা বড় কথা নয়। আমরা কখনো, কখনো গ্রক বা ChatGPT এর মধ্য দিয়ে আমাদের কোম্পানির তথ্য নেবার যে একটা বোকামি প্রয়াস চালাচ্ছি। ঠিক যেভাবে আমার ভাই আমাকে বলেছিল যে তার ভেতরে কি হচ্ছে সে কিন্তু জানতো। সেটা বাইরের লোক কখনোই জানত না। ওই মুহূর্তে যদি ইন্ডিগো সম্পর্কে বাইরের লোক জানতো, তাহলে কিন্তু বাইরের লোক বাইরের থেকে যতদিন এর পেছনের দিকে যেটা দেখেছে সেটাই সে বলত। আমাদের কোম্পানির ক্ষেত্রেও তাই। আমরা বাইরে থেকে যে সমস্ত তথ্য নিয়ে আবার যাচাই করার চেষ্টা করছি, আমাদের ভেতরের যে উজ্জীবিত করার প্রয়াস যেটা লিডাররা নিরন্তর করে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা ডিস্ট্রয় করছি। বাইরের লোক অতীত ইতিহাসটা দেখে আমাদেরকে জাজ করবে। উম আমাদের ভেতরে যে পরিবর্তনটা হচ্ছে, কোম্পানির ভেতরে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা কিন্তু কখনোই বাইরের লোক জানতে পারবে না। না ওয়েবসাইট, না সমাজ মাধ্যম, না পশ্চিমবঙ্গ পুলিশ, না কোথাও কেউ। আমরা তো জানছি না। আমরা সন্তর্পণে সেটাকে লালিত করছি বুকে। প্রত্যেকেই এটা করুন। প্যানিকটা ছড়াবেন না। এখনো পর্যন্ত যেটুকু সার্বিকভাবে জানতে পারা যাচ্ছে যারা একটু সচেতন, যারা একটু স্টাডির মধ্যে রয়েছে সিস্টেমটাকে নিয়ে, তাদের কোনো ভয়ের কারণ আমরা এখান থেকে দেখছি না। হ্যাঁ, কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে। অবশ্যই পজিটিভ পরিবর্তন। যেভাবে কোম্পানি বলেছে BlackRock এর তত্ত্বাবধানে উম আ আ অর্থ ব্যবস্থার যে ডিস্ট্রিবিউশন বা কোথাও কিছু রেস্ট্রিকশন, কোথাও কিছু কাটছাঁট সেগুলো হতে থাকবে। কিছু একটা সিস্টেম আসছে পরিবর্তন যার স্থায়িত্ব থাকবে। এই স্থায়িত্বের ভিত্তিতেই ট্রেজার এনএফটি চলবে আগামী দিনে। TUFT কয়েনের কথা তো ছেড়েই দিলাম। তার
তার রথ সেটা সম্পূর্ণ আলাদা। ট্রেজার আলাদা পথে চলবে। টিইউএফটি কয়েন দুটোকে মেলবন্ধন করবে। যেভাবে আমরা বাইন্যান্সে দেখেছি বা অন্যান্য যে বড়, বড় এক্সচেঞ্জ গুলি তাকে সাদরে অ্যাকসেপ্ট করেছি। আমি আগেও বলেছি বিটগেট এর ক্ষেত্রে একটি বড় সংস্থা। বিটগেট একটি এক্সচেঞ্জ, ভালো ওয়ালেট, একটাতে বহু ওয়ালেট খোলা যায়। এরাও কিন্তু প্রায় ১২ থেকে ১৬ টি ইস্যু খুঁজে পেয়েছিল। আমি নিজে দেখেছি সবগুলোই হলুদ এবং লাল দাগ ছিল। অর্থাৎ গ্রাহককে টিইউএফটি টোকেন কিনতে নিষেধ করা ছিল। ওখানে অনেকগুলো সিস্টেম আছে। তার টার্ম গুলো আর টোটাল হানি পট এফেক্ট ইত্যাদি, ইত্যাদি গুলো ছিল। সেগুলোও তারা সরিয়ে দিয়েছে। তো কোনো একটি এক্সচেঞ্জ তার গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য প্রত্যেকটি কয়েনকে তাদের ঝুঁকিগুলো পর্যালোচনা করে। কারণ এক্সচেঞ্জের ক্ষেত্রে গ্রাহক পরিষেবা আগে। কোনো টোকেন বা কয়েন হাজার, হাজার আছে। তারা গেল বা এলো তাদের কিছু যায় আসে না। তাহলে আমাদের টাক্ট কয়েন যেটা আছে, আমরা বাইন্যান্স এর ক্ষেত্রেও যখন আমরা সেফ জায়গা পেয়ে গেছি, প্রত্যেকেই, আমি মাননীয় সেলিম বাবুকে আমি বলব আগামী দিনে সেগুলো প্রত্যেকের কাছে প্রকাশ করতে। আমরা সবাই মিলেই চেষ্টা করব আ আমাদের গ্রুপে দেওয়ার জন্য। সবাই দেখতে পাবেন যে কি, কি সমস্যা ছিল এবং সেগুলো কোথায়, কোথায় সেগুলোকে সারিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো আমাদের ভয় থাকার কথা নয়। আরেকটি প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, এটা আমার পর্যবেক্ষণ। আমি যতদিন এখানে রয়েছি, মাননীয় লিডাররা যেভাবে আমাকে অ্যা বুদ দেখিয়েছেন, জানিয়েছেন, তাদের ইতিহাস নিয়েছি। সেটা হলো, আবার বলছি, এটা আমার পর্যালোচনা। যে ১ম এ টিজার এনএফটি আমরা কাজ করছিলাম, ছিল। সকলের সবকিছু ঠিকঠাক ছিল। তারপরের যেটা একটা, একটা বড় পরিবর্তন হলো, সেই পরিবর্তনের ফলে কিন্তু আ আমাদের নামটাও চেঞ্জ হলো। ট্রেজার ফান্ড। তারপরে ট্রেজার এনএফটির কাজের ধরন ছিল একটু আলাদা। এখানে কাজের ধরনগুলো একটু আলাদা। বর্তমানে কাজের ধরনটা বুঝতে পারছেন, স্টেক আছে, আর্ন আছে, ইত্যাদি, ইত্যাদি এগুলো আছে। আমার মনে হয়, আমি আবার বলছি, এটা আমার মনে হচ্ছে যে আগামী দিনেও ট্রেজার ফান্ডটা কিন্তু চেঞ্জ হবার সম্ভাবনা রয়েছে হেভি। কারণ কি হয়, এর পরবর্তী দিনে যেগুলো হবে উইথড্রল এবং আরো অন্যান্য বেশ কিছু পরিবর্তন আসবে। আমাদের মাননীয় লিডাররা যারা অনেক সময়ই এখানে রিসার্চ মূলক কাজ করেন, ভালো রিসার্চ করেন। তো সেলিম বাবু তার মধ্যে অন্যতম। আর রয়েছেন আমির বাবু। আমি খুব কাছ থেকে উনাদেরকে দেখেছি। আর আমি উনাদের থেকে কনিষ্ঠ হলেও, অভিজ্ঞতা তো কনিষ্ঠ হলেই, উনারা সবকিছু আ বিষয়টা আমাকে বলেছেন। একদম খোলাখুলিভাবে। তো আমি দেখেছি উনাদের ক্ষেত্রে অনেক রিসার্চ, অর্থাৎ আ পূর্ব ভাবনা। আসলে আমরা বাঙালি হয়তো মাথাকে একটু বেশিই খাটিয়ে দিই। অনেক কাজে লেগে যায় বাস্তবের সঙ্গে। আ প্রাসঙ্গিকক্রমে বলে রাখি যে মাননীয় সেলিম দা গতকাল সম্ভবত বলছিলেন নোভার প্রসঙ্গ। মেবি হয়তো হতে পারে। তবে আমি অ্যা আমার ব্যক্তিগত অ্যাসাম্পশন যে আমার মনে হয় মাননীয় সেলিম বাবু ঠিক জায়গায় অবশ্যই রয়েছেন। কিন্তু যেভাবে কালকে উনি পরামর্শটা দিলেন যে আমরা একটু ধীরে চলো পদক্ষেপ বা নীতি নিলে আমাদের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকে। কারণ প্রত্যেকের তো সম্পদের মূল্য রয়েছে, সময়ের মূল্য রয়েছে। যে দীর্ঘ সময় ধরে আপনাদের সম্পদকে লালন করে রেখেছেন, ধারণ করে রেখেছেন, বাড়িয়েছেন, সেটার সুরক্ষার জন্য এটা প্রয়োজন আছে। আমি আর কিছু বলছি না। মাননীয় সেলিম বাবুকে আমি পুনরায় আ এই স্টেজের পরিচালনার দায়িত্ব দিচ্ছি। ধন্যবাদ সকল আমাদের যে মেম্বার রয়েছেন তাদের সকলকেই। ধন্যবাদ আমার প্রবাদ প্রতিম গুরুদেব মাননীয় সেলিম বাবু এবং রয়েছেন আমির বাবু এবং আর যারা রয়েছেন আমার সহকর্মী, এখানের আমাদের লিডার, সকলকেই প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সুশান্ত হাজরা স্যারকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন, ফর ইউর অ্যাডভাইস। আমরা কয়েনের গুরুত্ব সম্পর্কে সুশান্ত স্যার খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এখন আমি ডেকে নেব আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন যা অনুপ্রেরণা আমরা আজকে জীবিত আছি, এখনো আশার আলো দেখতে পাচ্ছি এবং সুদূর ভবিষ্যৎও দেখতে পাচ্ছি। সেই স্যারকে আমি এখন আসমাদ আলী গাজী স্যারকে, মোস্ট ওয়েলকাম স্যার, come on the stage, please continue. Good evening to all Tejar Fund family, and thank you very much, Selim sir, and thank you, Tejar NFT Sir, team, Bangla community.
স্যার আপনার কাছে জি আমাদের কিছু কোশ্চেন নিয়ে আপনাকে আলোচনার জন্য স্যার আমাদের অনুরোধ, আহ, জি যে আমরা বেশ কিছু জিনিসে আমরা স্যার অনেকটা কোয়ারির প্রয়োজন, আমরা সেই কোয়ারি নিয়েই আপনাকে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি আপনি স্যার জি আমাদের এই ক্ষুদ্র নলেজটুকু দেন, আমরা সকলেই উপকৃত হব, এই মঞ্চে যারা জি আমরা উপস্থিত আছি প্রত্যেকেই। তো আমি একটু স্যার আপনার থেকে নলেজ নেব, যেটা হচ্ছে ওই ভোটিং রাইট। ভোটিং রাইট ওকে বেশি হলে আমরা কি পেতে পারি, ভোটিং রাইটের উপকারিতা কি, ভোটিং রাইট থাকলে আমাদের কি প্রফিট হতে পারে, এটা সম্পর্কে যদি স্যার ক্ষুদ্র নলেজ আমাদের মধ্যে প্রদান করেন, আমরা সকলেই টোটাল কমিউনিটি মেম্বার এবং ট্রেজার এমটি পরিবারের সকল মেম্বারই উপকৃত হব। স্যার প্লিজ কন্টিনিউ। স্যার, আর কি কি বিষয় সেটা আগে একটু আপনি ক্লিয়ার করে দিন। আরেকটা স্যার কোশ্চেন আপনার সঙ্গে আপনার কাছে আমরা আবেদন রাখবো, সেটা জি হচ্ছে আমাদের যে ওল্ড ফান্ড রয়েছে, টোটাল ওল্ড ফান্ড রয়েছে, কারো 100 জি আছে, কারো 200 আছে, কার 1000 আছে, কার 5000 আছে, কার 1 লাখ আছে, কারো 20 লাখ আছে। টোটাল যে ওল্ড ফান্ড অর্থাৎ ওল্ড যে এনএফটিটা আমাদের রয়েছে, ওই এনএফটির ভবিষ্যৎ কি আছে, এবং ওই এনএফটিটা থেকে আমরা আদৌ উইড্রল পাবো কিনা, এ বিষয়ে যদি আপনি ক্ষুদ্র নলেজ দেন, আমরা খুবই উপকৃত হব স্যার। প্লিজ কন্টিনিউ স্যার। এই দুটো আমাদের একটু উদ্ধার করে দিলে সকলেই জানতে চাইছে স্যার। থ্যাংক ইউ প্লিজ স্যার, থ্যাংক কন্টিনিউ। ইউ। একটা লাস্টে যে কোশ্চেনটা করলেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই বিষয়টা এখনো অনেক মানুষ জানেই না। এবং আজকে যখন আমরা ইউটিউবে লাইভে ছিলাম, এরকম বেশিরভাগ মানুষ দেখলাম এক ভিতরে 22% এই বিষয়টা, যে পরের আমরা আজকে যে ইউটিউবে ছিলাম, সো ওখানে আমাদের কাছে 100 ভিতরে 22% মানুষ আমাদেরকে কমেন্ট করেছে যে আমাদের পুরানো ডলার আমরা কবে উইথড্রল পাবো আর কিভাবে পাবো। এবং খুব দারুণ কোশ্চেন করেছেন স্যার, কারণ এই বিষয়ে মানুষ এখনো কোনো কিছু জানেন না যে আমরা আমাদের পুরানো ডলারটা পাবো কি পাবো না, আর যদি পাই সেটা কি হিসাবে পাবো। তো এই বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করি, যদি পরে সময় থাকে ভোটিং রাইটের বিষয়ে বলবো আশা করছি। আর এর আগেও আমি কালকে হয়তো সম্ভবত ভোটিং রাইটের বিষয়ে একবার ক্লিয়ার করেছিলাম। তো দেন প্রথমত আমি একটু বলি, ধরে নিন সেলিম স্যারের কথা নিয়ে বলি। সেলিম স্যারের অ্যাকাউন্টে 2000 এনএফটি আছে, মানে $4000 আছে। ওকে, তো ওই $5000 দিয়ে সেলিম স্যার, আপনি একটু ক্লিয়ার করবেন আমার কথার সঙ্গে, আপনার অ্যাকাউন্টে এখন বর্তমান টাপ টোকেন কত টাকা আছে, একটু প্লিজ করবে। আমার অ্যাকাউন্টে টাপ টোকেন আছে স্যার প্রায় 20 লাখের মতো। ওকে, থ্যাংক ইউ। এখন ধরে আর নিই ওই ইউএসডিটি 20 আছে লাখে স্যার, ওল্ড ফান্ডে আছে 1,07,000, আর আমার বর্তমান ফান্ডে আছে 1,40,000 ওকে রিজার্ভেশনে। ওকে, থ্যাংক ইউ স্যার। 1,07,000 ওল্ড ফান্ড আছে স্যার, থ্যাংক ইউ। তো ধরে নিন ওনার পুরানো ফান্ড আছে 1,07,000, এবং উনি ওই পুরানো ফান্ডটা স্টেক করে করে স্যার কত টিএফটি আপনি ইনকাম করলেন, একটু প্লিজ ক্লিয়ার করে বলবেন, যেগুলো আপনার আন্টে লাগানো আছে সবগুলো হিসাব করে আনুমানিক একটা বলুন স্যার, একটু ক্লিয়ার করবেন। ওটা প্রায় আমি ওখান থেকে স্টেক করে করে প্রায় 10 লাখের উপরে করেছি, বাকিটা আর্ন থেকে করেছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওনার বর্তমান টাপ টোকেন আছে 10 লাখ। ওকে, এটা একটু ভালো করে বুঝবেন। তো পুরানো ডলারটা এই 6 মাস ধরে সেটাকে স্টেকিং করে 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 উনি ইনকাম করছেন 10 টাপ টোকেন, ভালো করে ভাববেন। এবং এই 10 লাখ টাপ টোকেনদের মার্কেটে খুবই শিগগিরই, কয়েক ঘন্টা বাকি আছে, তার মনেও আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, কারণ মার্কেট অলরেডি কিন্তু ডাউনে যাবে স্টার্ট হয়ে গেছে, মার্কেট কিন্তু অলরেডি ডাউনে যাবে। এবং মার্কেট ত্রিপল জিরোতে কিন্তু মার্কেট যেতে হবে ডাউনে, কেন যেতে হবে, মার্কেট লাস্ট যে আপ ডাইরেকশন মেরেছিল আর মার্কেট স্টার্টিং হওয়ার থেকে যে লো মেরেছিল, সেই লোতে কিন্তু মার্কেটকে ওখানে যেতে হবে আর ওখানে কাজ করতে হবে। যত সময় ওখানে না যাবে মার্কেটকে, কোম্পানি যত সময় ওখানে না নিয়ে যাবে, তত সময় কিন্তু এস্টাবলিশড লিস্টিং এর, আমাদের যে বাইন্যান্সে যে লিস্টিং এর হবার ব্যাপার আছে, সেটা কিন্তু লিস্টিং হতে পারবে না। তো ধরে নিন ওই 10 লাখ টোকেন, কারণ এটা হবেই হবে 10 লাখ করে, আমরা যদি এখন বর্তমান সামনে যে ডিসিশন গুলো আমার কাছে আছে বর্তমান, তো আমি সেই জায়গা থেকে একটা এনালাইজ করে বলতে পারি 10 লাখ টোকেন যদি আমরা ইউএসডিটি তে কনভার্ট করি,
তো ওটাকে আমার হিসাবে এখান থেকে বেশি না, এখান থেকে যদি একটা মাস ওই টোকেনটাকে যদি হোল্ড করা যায়, তো সেখান থেকে আমাদের এস্টাবলিশড স্টেট হবে, সেটা খুবই ঘন্টা বাকি আছে। তো সেখান থেকে ওই 10 লাখ টাপ টোকেন, মানে উনি বর্তমান পিছনে যে 6-7 মাস ধরে যেখান থেকে সিস্টেম সামনে গেছে, সেখান থেকে ওই 10 লাখ টোকেন উনি ইনকাম করেছেন। যে কোথা থেকে, কিসের থেকে করেছে, যে আমাদের পুরানো যে ডলারটা ছিল, রাইট, ওই পুরানো ডলারের 10 লাখ টোকেনের ভ্যালু যদি এখন বর্তমান আমরা দেখি, মানে ইনকামটা কত হতে পারে, তো সেই হিসাবে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে সেখান থেকে আমি দেখছি না হলেও 10 লাখ টোকেন ভ্যালু আছে প্রায় 10 লাখের কাছাকাছি চলেছে। আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে সেটা সময়ের অবশ্যই ক্লিয়ার করব। তাহলে ভাবুন স্যার, আপনার পুরানো ডিউটি কত ছিল একবার ক্লিয়ার করবেন, আমি ভুলে গেছি স্যার, যেটা ওল্ড ফান্ড আছে। পুরনো ওল্ড ফান্ড আছে 1,07,000। ওকে ওকে, 1,07,000। তো এই 1,07,000 আমি ওখানে 10 লাখ ধরছি, ওটাকে আমি 1,07,000 যেহেতু আছে, ওটাকে আমি 2 লাখ ধরছি। ঠিক আছে, আমি অত অ্যামাউন্টে যাচ্ছি, এটা 100% হবে। তার নমুনাও আপনারা দেখেছেন, আপনারা জানেন। তো ওই 1 লাখ ডলার স্যার পিছনে 6 মাস ধরে ওটাকে কাজে লাগিয়ে, যেভাবে যেহেতু ওটা আমাদের লকারের হিসাবে আছে, তো সেই লকার হিসাবে কাজে লাগিয়ে উনি 1 লাখ ডলার এখানে কাজে লাগিয়ে অলরেডি কিন্তু 2 লাখ ডলার প্রফিট করে নিয়েছে। এবং ওনার যে 1 লাখ যে ডলারটা পুরো অ্যাসেটে আছে কালেকশনে, ওটা কিন্তু জায়গায় আছে এবং ওটাকে ইউজ করে উনি অলরেডি 2 লাখ ডলার কামিয়ে নিয়েছে। ওকে, গেল। এখন এখানে সিস্টেমটা কি ছিল, এখানে অলরেডি কিন্তু সিস্টেম আমরা ইউজ করে ফেলেছি। সেটা হয়তো আগামী আর 2-4 দিন কিংবা একদিনের ভিতরে ওখানে ওই পুরোনো ডলারটা আমাদের ওখানে আর থাকবে না। কোথায় যাবে? এখন আমরা নেক্সট জায়গা থেকে ইনকাম করা শুরু হয়ে যাবে, কারণ এখানে ইনকাম কিন্তু আমাদের শেষ, যেটা আমরা থেকে করছি, সরি, স্টেকিং থেকে করছি। এবং ওই পুরোনো ডলারটা কিন্তু সে একই হিসাবে লকার হিসাবেই থাকবে। ওটা না আমরা আজও, আজকের দিন পর থেকে কোনোদিন ওই টাকাটা আমরা ফেরত পাবো না, আগের দিনে কোনোদিনই ওই টাকাটা আমরা ফেরত পাবো না। এটা প্রত্যেকে ক্লিয়ার ভাবে একটু বুঝে নিন। কেন ফেরত পাবো না তার রিজন আমি অলরেডি আপনারা একটা পেয়ে গেছেন। পুরানো ওই 1 লাখ টাকা কিন্তু সেলিম স্যার ইউজ করে কিন্তু অলরেডি 6 মাসে কিন্তু 2 লাখ ডলার কামিয়ে নিয়েছে। 1 লাখ 1 লাখ টোকেন ইনকাম করে, মানে যে পুরানোটা ছিল সেটাকে কাজে লাগিয়ে অলরেডি 2 লাখ ইনকাম করে নেওয়া হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপ আমরা কোথায় যাব? অপশানে যাব। অপশানে গিয়ে বেডিং করবো। অপশানে গিয়ে বেডিংটা কি হবে, ওখান থেকে কি ইনকাম হবে অলরেডি ভালো করে বুঝুন। এখান থেকে কিন্তু 2 লাখ ইনকাম হয়ে গেছে এবং যে 1 লাখ যেটা আছে সেটা কিন্তু জায়গায় আছে। ওটাকে আমরা সেকেন্ড স্টেপে নিয়ে যাচ্ছি, বেডিং এ। অপশানে গিয়ে বেডিং করবো। অপশানে গিয়ে কিভাবে হবে? ধরুন সেলিম স্যারের একটা টোকেন হাইজের একটা এফটির ব্যালেন্স হাইজ যে প্রাইসটা আছে 2,000, রাইট? তো ওই 2,000 টোকেনটা উনি ফার্স্ট সাম যে কিভাবে বিক্রি করবে সেটাও একটু বলি। যখন আমাদের বেডিং অপশন স্টার্টিং হবে, সেটা আমরা 2-4 দিন 5 দিন আগে হয়তো আমি লাইভে দেখিয়েছিলাম, পারলে আজকে আসলে একবার দেখিয়ে দেবো লাইভে। তো ওই এনএফটিটা ওই ফার্স্ট সার্চ বেডিং এ গিয়ে দেখা যাচ্ছে ওই 2,000 এনএফটিটা উনি প্রাইস রেখেছেন $3,000। সরি, 2,000 যেহেতু আছে ওখানে, 200 ডলার, সরি, $2,000, রাইট স্যার? ওটাকে উনি প্রাইস রেখেছেন $3,000। তো কেন প্রাইস রেখেছেন এবং মানুষ কেন কিনবে তারও বলছি। এবং ধরুন উনি ওই প্রাইসটা ওখানে দিয়ে আপলোড করে দিয়েছে, এবং ধরে নিন সেলিম স্যারের ওই $2,000 এনএফটিটা উনি 3,000 ভ্যালু বাড়িয়ে দিয়েছে। ওটাকে আমি $3,000 দিয়েই কিনলাম সেলিম স্যার, ওনার কাছ থেকে আমি $3,000 দিয়ে কিনলাম। কেন কিনেছি? কারণ আমি ওখান থেকে ওর ভ্যালু আমি দেখতে পাচ্ছি $2,000, তারপরও আমি $3,000 দিয়ে কিনেছি কেন? এর পিছনে একটা রিজন আছে, সেটা বলছি। তাহলে কি হলো, অলরেডি কিন্তু সেলিম স্যারের একটা এনএফটি কিন্তু সেল হয়ে গেছে, আমি কিন্তু কিনে নিয়েছি। এবং ওখান থেকে কিন্তু অলরেডি ওনার কিন্তু ফার্স্ট সামসে কিন্তু $1,000 কিন্তু ইনকাম প্রফিট হয়ে গেছে। তাহলে কত হলো, এদিকে উনি কিন্তু অলরেডি $2 লাখ কামিয়ে নিয়েছে স্টেকিং করে। ফার্স্ট চান্সে কিন্তু ওই যে পুরানো যে 2,000-এর একটা টিএফটিটা বিক্রি করে আহ, সেখান থেকে কিন্তু আবার $1,000 প্রফিট করে দিয়েছে। তাহলে কত হলো? 2,01,000। ভালো করে বুঝবেন। এবং ওই ডলারটাকে, ওই টাপ টোকেনটাকে, মানে ওই এনএফটিটাকে যখন আমি 3,000-এ কিনেছি, অবশ্যই আমি ওটাকে বসিয়ে রাখার জন্য কিনিনি, রাইট? এবং আমিও ওটার থেকে চেষ্টা করবো যে ওখান থেকে বিক্রি করে এটাকে আমি আরো যেহেতু কিছু বেশি প্রফিট ইনকাম করতে পারি। তো ধরে নিন যেহেতু আমি সেলিম স্যারের কাছ থেকে $3,000 দিয়ে নিয়েছি, এবং ধরে নিন ওটাকে, ওই এনএফটিটাকে আমি আমার তরফ থেকে আমি ওটাকে ভেড়ে দিয়েছি $3,500। ওকে। এবং ধরে নিন ওই $3,500টাকে 3 নম্বর কোনো ব্যক্তি নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, এবং এর মাঝখানে যে $500 যে প্রফিটটা আছে, রাইট? কেন সেলিম স্যার আমাকে দিয়ে 3,000, আমি ওটাকে বিক্রি করেছি 3,500। এর মাঝখানে যে $500 যে প্রফিটটা আছে, ওই $500 প্রফিটটা কিন্তু আমরা ভাগিদার হলাম।
দুজনকে, যিনি এনএফটির মালিক সেলিং চার্জ ছিল, উনি কিন্তু 50% পাবেন, প্লাস আমিও কিন্তু 50% পাবো। $500 যদি দুটো ভাগ করা হয় কত হচ্ছে স্যার? 250 সেভিংস এর আগে বিক্রি করে কত ইনকাম করে নিয়েছে উনি? 2,01,000 প্লাস এই 250, তাহলে কত হলো? 2,12,500 কিন্তু উনি কিন্তু ইনকাম করে নিয়েছে। এবার এই যে $500 যেটা প্রফিট হবে, এই টাকাটা কোথায় যাবে? কোথাও অ্যাড হবে। সেটা যখন আপনারা ট্রেজার ফান্ড অ্যাপ ওপেন করবেন, এন্ড ফার্স্ট পেজে দেখবেন উপরে আছে আপনার টোটাল যে ব্যালেন্সটা অ্যাড হয় সেটা দেখায়। তারপরে আপনার রিজার্ভেশন যেটা করেন সেই ব্যালেন্সটা শো হয়। তারপর আপনি দেখবেন টিম ইনকাম শো হয়। তারপরে গিয়ে দেখবেন বিড বলে একটা অপশন লেখা আছে। ওই বিড অপশনে এখানে যে প্রফিটটা থাকছে, যে $250 প্রফিটটা, ওখানে কিন্তু বিড অপশনে অ্যাড হয়ে যাবে। গেল। এবং ওই 3 নম্বর ব্যক্তি যখন ওই এনএফটিটাকে, ওই 2,000 এনএফটিটাকে ধরে নিয়ে $5,000 কাউকে বিক্রি করে দিয়েছে, রাইট? তো অলরেডি আমার কাছ থেকে 3,500 নিয়েছে উনি, 5,000-এ বিক্রি করেছে। তাহলে এখান থেকে কত প্রফিট হলো? $1,500 কিন্তু প্রফিট হয়ে গেছে। ওইটার ভ্যালু ফার্স্টে কত ছিল? 2,000, যেটা এখন আমাদের প্রত্যেকের কালেকশনের ভিতরে আছে। তো 5,000-এ যখন উনি 4 নম্বর কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছে $5,000, এবং মাঝখানে প্রফিটটা আমাদের কত হচ্ছে? $1,500। এই $1,500 ভাগিদার কেউ আমরা 3 জন। কে 3 জন? যিনি এই এনএফটির মালিক ছিল, সেলিম স্যার, উনি $500 পাবেন। তারপরে আমি ওটাকে নিয়েছি, আমি $500 পাবো। 3 নম্বর যে ব্যক্তি ওটাকে বিক্রি করেছে, 3 নম্বর ব্যক্তি কিন্তু $500 পাবে। তো এইভাবে এই প্রত্যেকের এনএফটিটা যতবার কেনা বেচা হবে, যতজনের কাছে যাবে, ওই এনএফটির ভ্যালু বাড়তে থাকবে। প্লাস এই যে ইনকামটা বিড অপশনে, যেটা আমাদের টিম ইনকাম হয়, আপনারা দেখেছেন প্রতিনিয়ত অ্যাড হতে থাকে। তো এইটা কিন্তু সারা জীবন এই সিস্টেমটা যতদিন থাকবে, এই ট্রেজার বেটা কোম্পানি প্রতিদিন পার ডে কিন্তু ওই এনএফটিটা যত মিনিটে হোক, সেকেন্ডে হোক, যত কেনা বেচা হবে, প্রত্যেকের মাইন্ডে কিন্তু এই ইনকামটা প্রত্যেকের সারা জীবনের জন্য থাকবে। সারা জীবন বললে ভুল হয়ে যাবে, সরি, মানে এই কোম্পানিটা যতদিন থাকবে, যতদিন চালিয়ে যেতে পারবে, প্রত্যেকেরই কিন্তু অ্যাড হতে থাকবে। এবং সেলিং স্যারের তো একটা এনএফটির কথা বলুন, যেহেতু সেলিং স্যার বলছেন আমার $1,00,000-এর উপরে আছে, তো সেহেতু ওনার কাছে অনেক মানে অনেকটা এনএফটি আছে, আর সবগুলো 2,000 করে। তাহলে ভেবে দেখুন, 1,00,000 টোকেনটাকে যদি এখান থেকে বিক্রি করে, এখান থেকেও কিন্তু উনি কিন্তু আমার দেখা যাচ্ছে $5,00,000 কিন্তু হ্যান্ড ক্যাশ হয়ে যাচ্ছে, মানে $5 ওনার কিন্তু হ্যান্ড ক্যাশ হয়ে যাচ্ছে। তাহলে পিছনে 6 মাসে উনি টাকা নিয়েছেন, এখান থেকে স্ট্যান্ড বাই ফার্স্ট চান্সেই বেডিং এ গিয়ে, অপশনে গিয়ে, বেডিং এ গিয়ে ফার্স্ট চান্সে বিক্রি করতে এখান থেকে আরো 5 লাখ ইনকাম করতে পারছে। তাহলে কত হলো? 5 আর 2 7 লাখ ইনকাম হয়ে গেছে। ওনার $1,00,000 ছিল, এবং অলরেডি ফার্স্ট সামনে কিন্তু $7,00,000 ইনকাম করে নিচ্ছে প্রথম চান্সেই। এবং ওই এনএফটিটা যতদিন কেনা বেচা করবে, ওনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হতে থাকবে। তাহলে এবার ভেবে দেখুন, কোম্পানি কত বড় প্ল্যান করেছে, কত কি ভেবেছে আমাদের জন্য। আশা করছি যারা ভাবছিল যে আমাদের পুরানো ডলার হয়তো স্পেক লিস্টিং হওয়ার পরে ফেরত দেবে, এটা হবার পরে ফেরত দেবে, না, এটা কখনো দেবে না। আর এটা আমরা চাইও না। কারণ অলরেডি যাদের কাছে 2,000 করে এনএফটি, 2,000 4,000 আছে, প্রত্যেকের কাছে সেলিংস এর একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন এনএফটি যদি জিজ্ঞাসা করে স্যার আপনার অ্যাকাউন্টে কত আছে, কেউ বলবে 10 লাখ আছে, কেউ বলবে 6 লাখ আছে, কেউ বলবে 10 লাখ আছে, কেউ বলবে 20 লাখ আছে, কেউ বলবে 50 লাখ আছে। প্রত্যেকেই কিন্তু এই যে 6 মাস যে সিস্টেমটা বন্ধ ছিল, 6-7 মাস, সেটাকে কিন্তু যে পুরানো ডলারটা ছিল তার কিন্তু ডবল করে নিয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, যাদের $50 ছিল, $100 ছিল, $200 ছিল, $500 ছিল, রাইট? এবং কোম্পানি আমাদের যে ইয়ারড্রপটা দিয়েছিল 5,000 3,000 যেটা দিয়েছিল, অনেকে কি করেছে, আমিও প্রত্যেকের করিয়ে দিয়েছিলাম, বাইরে থেকে নিয়ে এসে 5,000 আর 3,000 এক্সচেঞ্জ করে, ওখান থেকে টোটাল আমরা হয়তো $112 কিংবা $113 পেয়েছিলাম সেই সময়। এবং ওখান থেকে $50 রেখে প্রত্যেকের 60, 65, 70, $75 করে উইথড্রল করে দিয়েছিলাম। আর প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সবাই 50 করে রেখেছিল। রেখেছিল যে এটাকে আগামী দিনে আবার বাড়াবো। এবং সেই $50-কে আজ পর্যন্ত পিছনে 6 মাস ধরে মানুষ রিজার্ভেশন করে কারোর অ্যাকাউন্টে এখন $1,700 হয়ে গেছে, কারোর অ্যাকাউন্টে $1,200 হয়েছে, কারোর অ্যাকাউন্টে $2,000 হয়েছে, কারোর অ্যাকাউন্টে $10,000 হয়েছে। এর অনুযায়ী আমি বলছি, তাহলে বলুন, আমার পুরানো ডলার ছিল $6 কিংবা $500, সেই $500-কে রেখে, লকার হিসেবে রেখে, সেখান থেকে 3 গুণ আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এখন সেকেন্ড আজকের যে নোটিফিকেশনটা এসছে, জাস্ট সেকেন্ড আমি একটু দেখাই। সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ আমাদেরকে বলছিল স্যার অ্যাকচুয়ালি উইথড্রল কিসে দেবে আমাদের।
উইথড্রল টাপটোকে দেবে না আমাদের ইউএসডিতে দেবে, তো সেটা কিন্তু কোম্পানি অলরেডি আজকে ক্লিয়ার করে দিয়েছে। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কি সেলিং? হচ্ছে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদেরই যে আছে সেই গ্রুপকে আমরা ফলো করব। আজকে নোটিফিকেশনটা এসেছে দেখুন, জাস্ট সেকেন্ড আমি এটাকে একটু বড় বড় করে দেখাই। ওকে, দেখুন এখানে কিন্তু কোম্পানি ফার্স্ট হ্যান্ডেল কিন্তু এখানে মেনটেনেন্স করে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। কি বলছে? লেজার এনএফটি আমরা কি টিওএফটি তে কিন্তু আমরা উইথড্রল পেতে চলেছি, আমরা কিন্তু ডলারে উইথড্রল পাবো না। আর কেন পাবো না? কারণ ডলার কিন্তু এই মুহূর্তে টেজার মেটা কোম্পানির কাছে কোনো ভ্যালু নেই। টেজার মেটা কোম্পানির কাছে ভ্যালু নেই মানে আমাদের কাছে কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? কারণ আমরা তো টেজার মেটা কোম্পানির সঙ্গে 50-50, আমরা তো কমিউনিটি টিম। আমার জন্য আজকে কোম্পানি আছে, কোম্পানি আছে বলে আজকে আমরা আছি। তো কোম্পানি বলছে আমাদেরকে ইউএসডি কোনো ভ্যালু কেন ভেবে, তার reason আমি আপনাদেরকে একটু বলছি। ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার কাছে $1000 আছে, এবার ধরে নিন কোম্পানি আমাদেরকে টার্গেট দিয়েছে এবং লিমিট লাগিয়ে দিয়েছে, প্রতি মানুষ সবাই 1000 করে একটি উইথড্র তুলতে পারবে, লেভেল 1 হোক, 2 হোক আর 3 হোক। ঠিক আছে? তো এই মনে করুন এই পুঁথি থেকে ধরে নিন যে সেলিম স্যার ওই $1000 উইথড্রল মেরে, তো $1000 উইথড্রল মারার পরে তো উনি তো একটা কাজ নেই, প্রতি তো পয়সা প্রয়োজন, তাই না? এই 4 মাস ধরে অনেকেই এটা নাকি ইন্টারেস্ট দিতে শুনেছি, যেটা আমার কাছে কমপ্লেন এসছে। অনেক অনেক কিছু বিক্রি করেছে, বন্ধক রেখেছে, সেগুলো তো অবশ্য ছাড়াবে, তার সেই টাকাগুলো তো পরিশোধ করতে হবে। যখন সেলিমের অ্যাকাউন্টে $1000 উইথড্রল হবে, উনি কি করবে? সেটাকে বিক্রি করার চেষ্টা করবে। কিভাবে বিক্রি করবে? হয়তো আমাদের বাইন্যান্সে পি টু পি করবে, তাহলে বাইরে কারোর কাছে বিক্রি করবে। ধরে নিন আমি $100 করে ধরলাম একটা ডলারের ভ্যালু, এর বেশি তো না। যেহেতু এত রেট নেই, হয়তো 92, 93, 94 এরকম যাচ্ছে, কিংবা 89, 86 এরকম রেট চলছে। তো আমি ধরুন যে আপনারা ধরে নিন একটা ডলারের ভ্যালু $100, এর বেশি তো না, বেশি তো অসম্ভব। তো ধরে নিন $1000 ভ্যালু কত হচ্ছে? $1,00,000। তাহলে কি হলো? ওই 1,00,000, $1000 করে যদি কোম্পানি উইথড্রল দেয়, তাহলে ওই $1000 বিক্রি করে আমরা কত পাচ্ছি? $1,00,000 পাচ্ছি। এর বেশি তো পাচ্ছি, রাইট? এবার ধরে নিন কোম্পানি একে যদি ওই $1000 হিসাবে যদি আমাদের টাপ উইথড্রল দেয় লিমিট অনুযায়ী, ধরে নিন যে $1000 টাপ টোকেনের ভ্যালু 1,00,000, 1,00,000 টাপ টোকেন, ধরে নিন এটা। ঠিক আছে? এবং প্রত্যেকের যে আমরা যে এত পার্সেন্ট মানুষ আছি, প্রত্যেকের কাছে কিন্তু দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, ডলার কিন্তু বেশি মানুষের কাছে নেই, কিন্তু টাপ টোকেন প্রত্যেকের কাছে কম বেশি আছে। তো ধরে নিন কোম্পানি যদি $1,00,000, 1,00,000 টাপ টোকেন করে যদি করে দেয়, যে 1,00,000 টাপ টোকেন করে আপনারা উইথড্র নিতে পারবেন প্রত্যেকে। তো ওই 1,00,000 টাপ টোকেন যদি প্রত্যেকের যদি উইথড্রল দেয়, তার আগে আমি একটু পিছনে আসি। এখন আমাদের মার্কেটটা কোথায় তো আর কোথায় ডাউনে গেছিল এবং আমরা কোথায় নিয়ে গেছি সেটা আমরা সবাই জানি। কেউ $5 কিনেছে, রাইট? কেউ $2 কিনে রেখেছে, কেউ $1 কিনে রেখেছে, আর কেউ $50 কিনেছে, কেউ $100 কিনেছে, $1,00,000 কিনেছে, যা যেটুকু সম্ভব সেটুকু কিনে রেখেছিল, আর তার মার্কেট ভ্যালুটা অত ছিল আগামীকাল অব্দি। এবার ধরে নিন এখন এই মুহূর্তে ওই টাপ টোকেন প্রত্যেকের টাপ টোকেন যদি 1,00,000 করে টাপ টোকেন প্রত্যেকের যদি উইথড্রল হয়ে সাকসেসফুল হয়ে তাদের ওয়ালেটে জমা হয়ে যায়, তাহলে ভেবে দেখুন ওই মুহূর্তে মার্কেটটা কোথায় যাবে আর একটা টাপ টোকেনের প্রাইস কত হতে পারে। ওটা ডবল হয়ে যাবে। আপনার যদি 1,00,000 টাপ টোকেন দেয়, তো ওই 1,00,000 টাপ টোকেনের ভ্যালু আপনার $1,000। তো ওই টাপ যেদিন থেকে আপনার অ্যাকাউন্টে রিলিভ হবে, ওইটা আগামী 24 ঘন্টার ভিতরে ওটার ভ্যালু কিন্তু 2,000 টপকে যাবে। কেন যাবে বলুন তো? কেন? কিন্তু 1,00,000 1,00,000 করে টোকেন অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাচ্ছে। আর যখন অ্যাকাউন্টে যখন ওই উইথড্রলটা রিসিভ হবে, তার মার্কেট ভ্যালু কিন্তু টোকেনের ভ্যালু কিন্তু হ্রাস হয়ে যাবে, সেটা আপনার ধারণার বাইরে। তাহলে ভাবুন কোম্পানি কেন আমাদের ইজিতে উইথড্রল দেবে, তাই না? এখানে যদি একটা জিনিস দেখো মেনশন করেছে, ভালো করে দেখুন, ফার্স্ট হ্যান্ডলে কিন্তু মেনশন করেছে টাপ টোকেন উইথড্রল। এবং সাইডে যে সিস্টেম গুলো, জাস্ট সেকেন্ড, দুই সাইডে এইগুলো একটু ফলো করবেন, ভালো করে দেখবেন কত সুন্দর একটা ডিজাইন করে দিয়ে দিয়েছে। কোম্পানি কত সুন্দরভাবে প্ল্যানে কাজ করেছে, তাহলে আমাদেরও লাভ হবে। কেন লাভ হবে? কারণ আমরা এটাকে ডবল করে নিচ্ছি, রাইট? কম আমরা এখানে $1,00,000, সরি, 1,00,000 টাকা উইথড্র করে নিচ্ছি, যার ভ্যালু $1,000 থাকছে, এবং সেটা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে ভ্যালু কিন্তু ডবল হয়ে যাচ্ছে, $2,000 হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? পিছনে 6 মাস ধরে আমরা যে $1,00,000 ইনকাম,
সেই সময়ের জায়গায় সেটাকে আমরা তো আগামী 24 ঘন্টা ডবল করে নিচ্ছি। যেটা ডবল করতে আমাদের 6 মাস লেগে, সেটা এখন এই সময় এখন এইভাবে সেটা ডবল করতে 24 ঘন্টা লাগছে। তাহলে ভেবে দেখো, ওই টাপ টোকেন যাদের উইথড্রল যাবে যাদের অ্যাকাউন্টে, সে বিনা শুধু ওই টোকেনটা একটা মাস যদি একটু হোল্ড করতে পারে তার ওয়ালেট, আর সে ধারণা করতে পারবে না তার 5টা ফ্যামিলি মানে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে সে বসে খেতে যাবে, তা কিন্তু ফুরাবে না। কেন ফুরাবে? কারণ আমরা জানি 100-র ভিতরে 82% মানে ফার্স্টে 32% মানুষ কিন্তু আমরা উইথড্রল পাচ্ছি, আর বাদ বাকি মানুষ কিন্তু আমরা উইথড্রল পাচ্ছি 70%-এর কাছাকাছি। কেন পাই না? তাদের অ্যাকাউন্ট প্রবলেম আছে, কারোর পাসওয়ার্ড ভুল আছে, রাইট? তো একটা পাসওয়ার্ড যখন ভুল থাকে, পাসওয়ার্ড যখন ওটিপি সিস্টেম চালু হবে, সে পাসওয়ার্ডটা সে যখন রিসেট করে যখন দুবার করে অ্যাক্টিভ, তার অ্যাকাউন্টটা কিন্তু 72 ঘন্টার জন্য সাসপেন্ড হয়ে যাবে, রাইট? তাহলে কিন্তু কি হলো, 3 দিন কিন্তু অলরেডি পিছিয়ে আছে। এবার তার অ্যাকাউন্টে কি করতে হবে? গুগল বাউন্ড আনবাউন্ড করতে হবে। তো সে যখন দুবার গুগল যখন বাউন্ড করবে, আবার কিন্তু 72 ঘন্টার জন্য তার অ্যাকাউন্ট পিছিয়ে যাবে। তাহলে কি হলো, 3 দিন 6 দিন কিন্তু অলরেডি পিছিয়ে গেছে। তো যাদের অ্যাকাউন্টে কানেক্ট নেই, তো সেই অ্যাকাউন্ট করতে গেলে তার 3 লিঙ্ক অ্যাড করতে গেলেও কিন্তু সেম 72 আওয়ার্স এর জন্য কিন্তু অ্যাকাউন্ট আবার সাসপেন্ড হয়ে যাবে। তাহলে এদিকে হলো ফার্স্টে 3 দিন গেল তার ঠিক করতে, তার আরো 3 দিন গেল গুগল বাউন্ড করতে, আরো 3 দিন গেল তার ওয়ালেটটা কানেক্ট করতে, এবং ধরে নিন আমাদের যে 96 আর আমরা যে উইথড্রল পেয়েছি 96 ঘন্টা, তো 96 ঘন্টায় আমি মেনে চলছি, ওটা রিসিভ কিন্তু আবার আপনার 4 দিন লেগে যাবে। তাহলে এদিকে কিন্তু 9 দিন হয়ে গেছে অলরেডি। 9 আর কত, 9 আর 4 13 কিন্তু অলরেডি আপনার লাগবে ওইসব দিতে, যারা 70% মানুষ উইথড্রল দিতে পারছে না। ফার্স্ট সামসে তো ভ্যালু বাড়তে থাকবে। দিন পর 13 দিন ব্যক্তির ওই 13টা দিন, 13 থেকে 15টা দিন কোনো ব্যক্তি যদি তার ওই ওয়ালেটটা প্রথম উইথড্রল পাবে, যদি টোকেন করে রাখতে পারে, তা আমি তার 15 দিনের ভিতরে, কারণ যে 70% উইথড্রল তো নেই এখন, এবং যাদের উইথড্রল রিসিভ করতে 15 দিন লেগে যাবে, তাই না? কারণ 9 আর 4 13 দিন এখানে লেগে যাচ্ছে। 13 দিন পরে তাদের ওয়ালেটে উইথড্রল যাবে প্রত্যেকে। তো সে যদি 13 থেকে 14 থেকে হাইস্ট 15 দিন যদি ওয়ালেটটার সেই অ্যাকাউন্টটা যারা পার্সনসে উইথড্রল নেবে, যদি ওই অ্যাকাউন্টটা তাদের ওয়ালেটে রাখতে পারে, তো সেটাকে মিলিয়ে নেবেন। আজকে পারলে আমার ভয়েসটা রেকর্ডিং করে রেখেবেন, সেটাকে 5 ডবল করে নিতে পারবে। ফার্স্ট যারা উইথড্রল নেবে, ওটাকে যদি হোল্ড করে রাখতে পারে, সেটা 5 গুণা করে বাড়িয়ে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আর সময় দিচ্ছি না। ধন্যবাদ সেলিম স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার একটু যদি ওই ভোটিং রাইটটা একটু ক্লিয়ার করে দিতেন স্যার, একটু ভালো হতো যদি নলেজ স্যার থাকে। এখন এই মুহূর্তে পাচ্ছি না, আমি বাইরে আমার বাড়িতে স্যার, আমি আপনার কাছে ছিলাম। ওকে তো ওকে, থ্যাংক আগামীকাল ইউ স্যার, এটাকে থ্যাংক ইউ বসে স্যার, ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন, ফর ইউর অ্যাডভাইস, ফর ইউর টেকনিক্যাল। এখন আমি ডেকে নিই মিস্টার অমিন নায়ক স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, কন্টিনিউ। আমার থ্যাংক ইউ সিনিয়র লিডার এবং বাবু। আমার অভিভাবক মিস্টার অমিন নায়ক, প্লিজ কন্টিনিউ। আমি প্রথমে আসমত আলী গাজী স্যারকে অশেষ 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 ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি অনেকটাই বাস্তব যেটা হওয়া উচিত আগামী দিনে, এবং যে নোটিফিকেশনকে লক্ষ্য করে যে জায়গাগুলোকে আলোচনা করলো, দু চোখ এবং দুটো কানকে খুবই আমি খাড়া করে শুনতেছিলাম, এবং যথেষ্ট যারা আজকে এই ব্যাপারে এডুকেশন দিচ্ছেন, তাদেরকে এডুকেশন নিতে হচ্ছে। তিনি ক্লাসে ঢোকার আগে কিন্তু তাকে তৈরি হতে হচ্ছে। ফলে আজকে যে আসমত আলী গাজী স্যার যেটা আলোচনা করলেন, এটা কিন্তু যথেষ্ট আজকে যারা কমিউনিটির মধ্যে রয়েছে সকলেরই কিন্তু প্রয়োজনের জিনিস কিন্তু আলোচনা করলেন। আমরা উনি একটা জায়গাকে, যেখানে আমাদের ডেলি প্রফিটটা ঢুকে, তার একটা জায়গায় আমাদের শূন্যস্থান হয়ে আছে বিট, সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করলেন। আমরা আজকের ডেটে ভাবছি অনেকেই যে এটা হবে তো, এটা হলে কি হবে, কিন্তু কোম্পানি তার কিন্তু সিস্টেম বা সে আগামী দিনে
কিভাবে এগোবে তার রাস্তাগুলো কিন্তু করে রেখেছে। উনি আজকে এই জায়গাটাকে একটু আলোচনা করলেন, আমার ভালো লাগলো। আমিও আজকে অনেকবারই মাঝে মাঝে ওই জায়গাগুলোকে খুলে দেখি, আইডির বিভিন্ন কর্নার গুলোকে খুলে খুলে দেখি। সুশান্ত বাবু একটু আগে বলতেছিলেন, সুশান্ত হাজরা স্যার, যে আমাদের অনেকেই আছে, অনেকে কিন্তু ঘাটাঘাটি অনেক করে দেখে। আমরা কিন্তু সারা দিনে কতবার যে বিভিন্ন গ্রুপগুলোকে চেক করি, আইডি গুলোকে চেক করি, কোনো নোটিফিকেশন চেক করি, কারোর সঙ্গে বাই ফোনে শেয়ার করি। তো সেই জায়গা থেকে তেজার এনএফটি আমরা যেটা প্রথমে বারবার শিখাতাম, এনএফটি কথার মানে হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। তো সেই এনএফটি 2025 সালের সব থেকে বড় সুখবর তেজার এনএফটির মাধ্যমে বিশ্বে ছড়াবে আমার বিশ্বাস। কেন না, বিশ্বের সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি আজকে তেজার এনএফটির সঙ্গে অ্যাটাচ হয়েছে। আমাদের কিছু পার্সেন্ট মানুষ সেটাকে মানে বিশ্বাস করে নিতে পেরেছে, কিছু মানুষ বিশ্বাস করতে পারছেন যে এত বড় কোম্পানি কিভাবে তেজার এনএফটির সঙ্গে অ্যাটাচ হলো। তো আজকের ডেটে আমরা যে প্রথম যেদিন তেজার এনএফটিতে সাধারণ পরিবেশে সাধারণ অন্য কোম্পানিতে যেরকম জয়েন্ট করে যায় একটু আলোচনার পরে, এটাতে এত বড় তো ব্যাপার ছিল না। ফার্স্ট কাগজপত্র বাদ দিয়ে আমি ইন্স্যুরেন্সের কাজ করতেছিলাম তার আগে টিমটাকে নিয়ে। তার আগে তো এই সমস্ত ব্যাপার ছিল না। স্মার্টফোনকে নিয়ে একটা অ্যাটাচমেন্ট, এবং তার আগে আমরা একটু জেনে এসেছি ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট একটু হালকা হালকা, আর ইন্ডিয়ান শেয়ার তো চলছে, তার একটু একটু জানা, খুব অত গভীরে জানতাম না। তো সেই জায়গা থেকে তেজার এনএফটি আসার পরে যেভাবে মার্কেটটা তৈরি হয়েছে, তাতে কিন্তু তেজার এনএফটির কাজ এখনো শুরু হয়নি। আবারও বলি, তেজার এনএফটির কাজটা কিন্তু এখনো শুরু হয়নি। তেজার এনএফটির লক্ষ্যের এখনো তার কিন্তু কাজের মানে 50% অনেক দূরের কথা, তার থেকেও কম পার্সেন্টেজ কাজ হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠাতা সারা বিশ্বের মধ্যে একে প্রতিষ্ঠা করার জন্য মিস্টার স্টিফেন আলেকজান্ডার, তার দূরদৃষ্টিতা সেটা কিন্তু আমরা এখনো হয়তো অনেকেই উপলব্ধি করতে পারিনি। তাই আজকের ডেটে, আমি কালকেও এই কথাটা বলেছিলাম, সারাদিনের যে মিটিং গুলি গ্রুপে হয়, প্রত্যেকটা গ্রুপে প্রায় মাঝে সাঝে ঢুকে দেখি, যতগুলো আমি এটা যাচ্ছি, তার মধ্যে যে মানুষগুলি আসে মিটিং এ সেগুলি আসে, নতুন কেউ আসেন। তেজার এনএফটির এত ক্যান্ডিডেট আসে না, তাহলে কত আসতেছে আমি একটা গড় হিসাব যদি করি, সারাদিনে কতগুলো সমস্ত গ্রুপে মিলে কতজন মিটিং শুনে সারাদিনে বা এই আলোচনার মধ্যে রয়েছে। হাইয়েস্ট যদি বলি 2 থেকে 3 হাজার মানুষ, 2 থেকে 3 হাজার মানুষ, এটা টোটাল এর ডিপে বা এটার মধ্যে রয়েছে। এর উইথড্রল পদ্ধতি যখন চালু হয়ে যাবে, বহু মানুষ তাড়াহুড়া করবে, অনেকে মোবাইল নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটবে, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। বলে দিই বন্ধু, আজকের ডেটে যে স্ক্রিন শেয়ারিং করে করে যেটা ফ্রিতে, তার চার্জটা কত হওয়া উচিত ছিল জানেন? যেটা ফ্রিতে অলরেডি আসমত আলী গাজী স্যার দেখাচ্ছেন, চন্দন স্যার দেখান,
বা অন্যান্যরা আমাদের আকাশ বাবুরা দেখায়, মাঝে মাঝে তো আকাশ তো বোর হয়ে যেতেছিল এক সময়, এত ফোন তেজার এনএফটি যখন খুব মার্কেটটা চলছে, এর এটা প্রবলেম, তার সেটা প্রবলেম, তার ওটা প্রবলেম, চলতেই আছে। কিন্তু আগামী দিনে এই 3000 মানুষ এই মিটিং গুলোতে সারাদিনের মধ্যে রয়েছে, বাকি মানুষগুলো কিন্তু অলরেডি আসছে না। তাহলে আমরা যে বলি আগামী দিনে কারা কোটি বলবো না, মিলিয়ন ট্রিলিয়ন এই জায়গাতে যাবে, অনেক মানুষই হয়েছে। কোন মার্কেট থেকে হয়েছে? যেটা বর্তমান যুগের সঙ্গে যারা তাল মিলিয়ে বিজনেসটাকে করতে পারে। এই মুহূর্তে এই ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আমরা যুক্ত আছি বা যেটার মিটিং এ আমরা থাকি প্রতিনিয়ত, এই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং এটাকে আপনাকে আগড়িয়ে শিখতে হবে। আবার বলছি, শিখতে হবে। আপনি যদি না শিখার চেষ্টা করেন, আপনি যদি ভাবেন অপরে আমার সবকিছু করে দিবে, তাহলে কিন্তু অনেকটা বড়ই ভুল হয়ে যাবে। তাই যে মিটিং গুলো আজকে বিভিন্ন জায়গাতে চলছে, তার মধ্যে সুন্দরবন গ্রুপ বা আমাদের তেজার এনএফটি টিম বেঙ্গল গ্রুপ যেটা, এবং আমি মর্নিং সেশনে যেটা আমাদের ক্ষুদিরাম গ্রুপ বলে দীর্ঘদিনের গ্রুপটা, আমি 8টা থেকে মিটিংটা করি। তো সেই জায়গাতে এই উপস্থিতি হতে হবে এবং আপনাকে শিক্ষাটা নিতে হবে। শিক্ষা নিলে আগামী দিনে তেজার এনএফটি, আবারও বলছি, কিন্তু তার কাজের এখনো অনেক বাকি। যে লক্ষ্যটা নিয়ে কোম্পানিটি এগোচ্ছে, যে সিস্টেমগুলো কোম্পানি আগামী দিনে প্রোভাইড করবে, তার আস্তে আস্তে জায়গা সংখ্যা বাড়ছে আপনার ব্রেনে। সেইগুলাকে আস্তে আস্তে যে প্লেসগুলো আপনি জায়গা তৈরি করুন, খারাপ জিনিস ব্রেন থেকে সরান এবং ভালো জিনিস আপনি প্রবেশ করান। তাহলে কি হবে? আপনি কিন্তু যে জিনিসটা আগামী দিনে প্রয়োজন, সেটাকে কিন্তু আপনি এখান থেকে পাবেন। আপনার জীবনের যত জিনিস বিভিন্ন কোম্পানিতে খুইয়ে গেছে, হারিয়ে গেছে, যে সম্মান বলুন, টাকা পয়সা বলুন, যা যাবতীয়, আপনি কিন্তু এমন একটা জায়গাতে এসে হাজির হয়ে গেছেন, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা অনুভব করতে পারছি, সেটা কিন্তু সম্ভব। কেননা ইতিমধ্যে প্রমাণ দিয়েছে তেজার এনএফটি, যেটা আমাদের ভাষা নেই বলার, যে মাত্র 100 ইউএসডিটি, সেটাকে দিয়ে সপ্তাহে সপ্তাহে 2000, 3000, 5000, 6000 স্যার এত স্যার তোলা, এত উইথড্রল করা, এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার বাইরে স্যার ছিল। তো স্যার আপনার আলোচনার মাঝে ঢুকলাম স্যার। একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন রয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ করুন, হ্যালো হ্যাঁ করুন করুন, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ করুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকেই প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো আমরা সত্যি উত্তর দিচ্ছি। তো আমরা তবুও একটু, আমি আপনার কাছে একটু নলেজ নেবো স্যার। নোভা এনএফটির সঙ্গে ট্রেজার ফান্ডের সম্পর্ক কি, এ বিষয়ে যদি আপনার নলেজ থাকে, বা নোভা এমটি আগামীতে কি সত্যি আসতে চলেছে নাকি, এ বিষয়ে যদি একটু নলেজ দেন, এটা স্যার সকলেরই প্রশ্ন ছিল। সবাই হ্যাপি হবে স্যার। হ্যাঁ, কন্টিনিউ স্যার। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা প্রত্যেক দিনের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনকে ধরেই কিন্তু এগোবো। তো
তো সেই সেই সঙ্গে সাথে স্যার আরেকটা কোশ্চেন, সেই আরেকটা সঙ্গে কোশ্চেন, সঙ্গে নোভার যে সম্পর্কটা, ওতে আইডি লগ ইন করা যাবে কিনা সে বিষয়টা একটু বলে যাবেন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি আমরা যেহেতু তেজার এনএফটিতে আমরা নোভাতে অনেকেই দেখতেছি, দেখিনি এই কথা নয়, বা ওকে ছোঁয়া যাবে নি বা স্পর্শ করা যাবে নি বা অপবিত্র স্থান, এটা নয়। ওখানে আপনাদেরকে ঝাপটা দিতে বারণ করতেছি, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটাকে খুলতে বারণ করতেছি। আমরা রিসার্চ করতেছি বা আলোচনা করতেছি বা দেখতেছি, ওখানে এখনো আমাদের যেটা মূল ব্যালেন্স সেটা শো করছে না, বা কোম্পানির নোটিফিকেশনে আরো তেজার এনএফটির পক্ষ থেকে যতক্ষণ না আমাদের অফিসিয়াল ভাবে কোনো নোটিফিকেশন ঠিকঠাক করে আসে, আমরা নোভাতে কিন্তু কোনো ইউটিউবারের কথা মতো আমরা এগিয়ে যাব না। তো সেই জায়গা থেকে আমরা বারবারই আলোচনা করি যে আপনার সম্পদ, যেটা কালকে সুশান্ত বাবু বলছিলেন যে তীরে এসে তরি যেন না ডুবে যায়, তাহলে আমাদের তো 1 তারিখ থেকে উইথড্রলের পদ্ধতিটা এগিয়ে আসছে, আজকে হয়ে গেল 30 তারিখ। তাহলে হয়তো 1 তারিখটা যেটা, সেটা আমাদের 2 তারিখ হতে পারে। কেন না, 1 তারিখ মানে আমাদের এখানের 1 তারিখ মানে ওখানে কিন্তু রাত্রিতে, রাত্রি 12টার পর 1 তারিখ। তাহলে যে 1 তারিখ যদি ধরি আমরা, তাহলে রাত্রি 12টার পর কিন্তু ওখানে 1 তারিখটা আমরা ধরবো, মানে আমাদের এখানে তখন শেষ। তো সেই জায়গা থেকে 2 তারিখ থেকে আমরা ঘটনাটাকে ধরবো, উইথড্রলের পদ্ধতিটাকে ধরবো। তো আমরা সেদিকে এগিয়ে যাই না। তবে নোভাকে নিয়ে এই মুহূর্তে আমরা বলবো বারবার, যতক্ষণ না ঠিকঠাক নোটিফিকেশন আসে ওখানে আপনারা আইডি লগ ইন করবেন না। ওখানে আপনার যে পুরনো যে ব্যালেন্স সেটা এখনো পর্যন্ত শো করছে নি। কোন দিকে কি কাজ হচ্ছে আমরা দেখতেছি, সব দিকেই লক্ষ্য করছি। এইটুকু বলা স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ so much for your information, for your advice, for your guideline. এখন আমি ডেকে নেব চন্দন মিশ্র স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। চন্দন স্যার কি বেরিয়ে গেছেন? আছেন তো, কিন্তু স্যার মনে হয় ব্যস্ত আছে, অন্য কাউকে এখন ডাকুন, স্যারকে পরে ওয়েলকাম স্যার, আমি এখন ডেকে নিচ্ছি। চন্দন মিশ্র স্যার এসে গেছেন, মোস্ট ওয়েলকাম স্যার। না স্যার চন্দন আছেন মিশ্র তো, স্যার, কিন্তু স্যার কোনো মোস্ট কারণে স্যার, আপনি অন্য কাউকে ডেকেলেন, বুঝতেছেন? স্যার আছেন হয়তো কোনো ওকে কাজে ওকে, থ্যাংক ইউ busy স্যার, আছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি সেলিম বাবু, এখন ডেকে নিচ্ছি, হ্যাঁ আমি এখন ডেকে নিচ্ছি ফিরুন হালদার স্যারকে। আমাকে একটা বার সময় দিবেন, আমি ওই স্যারকে একটু ধন্যবাদ জ্ঞাপন করব, না হলে মনটা খুব হবে আর কি। এই আসমত আলী ওকে ওকে মহাশয় ওকে যিনি এসেছিলেন, ওকে স্যার, আমাকে সময় করে প্লিজ একবার দেবেন। উনি মনে হচ্ছে চলে গেছেন, ওকে কিন্তু তাও একবার থ্যাংক ইউ, বলতে থ্যাংক হবে আমাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাকে ইনভাইট করেছি, আপনি কিন্তু আসেননি হাজরা সাহেব, এটা দুঃখ থেকে গেল। স্যার আমি চন্দন সঙ্গেই স্যার আছি এসে গেছেন, আপনাদের, আমি যাব। চন্দন স্যার এসে গেছেন, মোস্ট ওয়েলকাম Thank স্যার, you. কাম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। Thank ফিরুন you. স্যার Thank বলছেন, you. বলুন বলুন। ওকে ওকে স্যার, Salim sir ফিরুন স্যার কন্টিনিউ, ফিরুন স্যার কন্টিনিউ, প্লিজ Oh, কন্টিনিউ okay, ফিরুন স্যার। welcome. Thank you. Thank you. Thank you, sir. Thank you. यहाँ पर जितना बड़ा मंच मेरे को बुलाया, मैं थोड़ा लेट से आया, थोड़ा माफी चाहता हूँ क्योंकि मेरा थोड़ा काम था, बिजी में था, इसलिए आने के लिए थोड़ा लेट हो गया। বলতে পারেন, বাংলায় हेलो, বলুন। আপনি তো বাংলা বলতে পারেন, বাংলায় বলুন। अच्छा ठीक है, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সেলিম স্যারকে।
এত বড় মঞ্চে আমাকে একটু সময় দেওয়ার জন্য বা সময় নেওয়ার জন্য সত্যি আমি খুব গর্বিত। আর আমার বলার কি বলবো বলুন, আমি খুব খুশি, কারণ এখানে আমাদের চাঁদের হাট বসেছে বললেই চলে। কারণ আজকের দেখলাম 67 কমিউনিটি এখানে জয়েন করেছিল, তো মনে হচ্ছে কিছুটা কমে গিয়েছে, তো হতে পারে প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমাদের আমির স্যার তো অনেক কিছু বললেন, আমরা শুনছিলাম, আমি মাঝপথে ঢুকেছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার লাইফের আমি একটু ছোট্ট কথা বলবো। মানুষ তো আর মায়ের পেট থেকে শিখে আসে না, শিখতে হয়। তো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমরা যে ইন্ডাস্ট্রি বা আমরা যে জায়গায় কাজ করছি আপাতত, সেই জায়গায় আমাদেরকে শিখতে হবে সর্বপ্রথম। তো আমার লাইফে আমি যখন শুরু করি, আমি এক ডাইরেক্ট সেলিং কোম্পানিতে শুরু করি, এবং সেখানে আমি যেটুকুনি বুঝলাম, হয়তো আমি যখন শুরু করি তখন আমার আমার যে আপলাইন ছিল, তারা বলল যে আপনি সময় দিতে পারবেন, আপনি তো ফ্যামিলি ম্যান। আমি বললাম শেখার শেষ নেই। কার মাইকটা অন করা আছে স্যার, একটু অফ করবেন, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, খুব বাজে লাগছে। তো সেই জায়গা থেকে আমি ওনাদেরকে বললাম যে শেখার তো জীবনে শেষ নেই, আমি শিখতে রাজি আছি। তো সেখান থেকে আমি শিখলাম, এবং সত্যি যেটা বুঝলাম যে আজকের চাকরিজীবী মানুষ মানে জব, মানে যেটা সাধারণত মানুষ কি করে, যে আমরা যারা একটু পড়াশোনা হিরুন করেছেন। স্যার, হিরুন স্যার, হ্যালো হ্যাঁ বলুন। স্যার। আমার একটা আমরা এটার বিষয়ে একটু নলেজ দেওয়ার জন্য বলবো। ওটিপির ব্যাপারটা এখন পর্যন্ত আমরা খুবই সন্দিক্ষণে আছি, যে এখন পর্যন্ত ওটিপির আমরা মেসেজ এই মুহূর্তে পর্যন্ত পাইনি। তো স্যার ওইটার বিষয়ে যদি একটু আলোচনা করেন। স্যার বলছি, একটা কথা বলতে সেটা না শেষ করলে খুব খারাপ লাগে। ছোট্ট করে আমাকে ওকে 2 মিনিট ওকে, দিন, থ্যাংক আমি ইউ এটাকে স্যার, শেষ করি। প্লিজ কন্টিনিউ, প্লিজ। হ্যাঁ স্যার, এটা বলার উদ্দেশ্য আছে স্যার, এই জন্য আমি কথাটা তুললাম। অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ কেন করব, সেই জন্যই প্রশ্নটা করলাম, মানে নিজেকে বলতে চাইছি। তো কথা হচ্ছে যে যেহেতু আমরা সত্যি কথা বলতে একটু পড়াশোনা করলে আমাদেরকে না কোনোদিন বাবা মা বলুন, মাস্টার মশাই বলুন, আমাদেরকে শেখানো হয় না যে আপনি পড়াশোনা শিখে আপনি বিজনেস করবেন। কিন্তু আজকের আমি আমার নিজের গর্বিত, কারণ যেখান থেকে আমি ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমি যখন কাজ শুরু করি, সেখান থেকে আজও পর্যন্ত আমার লাইফে আমি সেদিন কমেন্ট করি যে আমি যদি কোনোদিন আমার ছেলে মেয়ে বড় হয়, তো আমি কোনোদিন তাদেরকে চাকরি করতে দেব না, আমি তাদেরকে বিজনেস করতে দেব। তো যেহেতু আমি এই জিনিসটা আমি যখনই আমি শিক্ষা মানে নিলাম, তো সেখান থেকে আজও পর্যন্ত আমি এই প্রতিজ্ঞাটাই করলাম। কারণ আমি দেখলাম যে 1 মিনিট স্যার, 1 মিনিট দেবেন স্যার। সরি স্যার, তো ব্যাকগ্রাউন্ড থেকে একটু আওয়াজ আসছে, কিছু মনে করবেন না। সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা নিজেকে তৈরি করুন। 1 মিনিট স্যার, কাউকে নিন স্যার, 1 মিনিট স্যার। থ্যাংক ইউ হিরুন স্যারকে। চন্দন মিশ্র স্যারকে ডেকে নিচ্ছি, আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি মিস্টার চন্দন মিশ্র স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, স্টেজ প্লিজ কন্টিনিউ স্যার। কমন কন্টিনিউ স্যার, চন্দন স্যার। ধন্যবাদ সেলিম সাহেব, ধন্যবাদ আমির নায়ক সাহেব, ধন্যবাদ হাজরা সাহেব, ধন্যবাদ অল কমিউনিটি। সবাইকে নমস্কার, প্রণাম, আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্যার আপনাকে একটা কথা, বিষয় নিয়ে বলার জন্য রিকোয়েস্ট করব স্যার। এটা আমাদের ওটিপি সমস্ত তো ওটিপি স্যার, ওটিপি প্লাস স্যার ওই ভোটিং রাইটটা সম্পর্কে যদি নলেজ দেন। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে স্যার, যে ভোটিং রাইটটা আমাদের বাড়িয়ে ভোটিং কি হবে। আপনাকে থেকেও একটু করুন। আমি যতটুকু যা জানি সেই থেকেও এই ভোটিং রাইটের একদম মানে ভেতরে
কালকে যেহেতু স্যার বলবেন বলেছেন, ওনাকে সম্মান রাখা আমাদের উচিত। একটা মানুষের যিনি নিজে মুখ ফুটে বলেছেন কালকে আপনারা আমার কমিউনিটিতে জানাবো, তো আমরা সেই সম্মানটা রেখে আহ ওনার কাছ থেকে মুখ থেকে শুনবো, কারণ নাহলে ওনাকে ছোট করা হয়। ওকে, থ্যাংক উনি ইউ স্যার, যেহেতু নিজের মুখ থেকে বলেছেন, তাই তো হাজরা স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তো আপনি আপনাদেরকে ওটিপি বলি, নলেজ দেন। গতকাল গত- গতকাল গতকাল আমাদের মির্জাপুর গ্রুপে, আপনি সেলিম সাহেব বা হাজরা সাহেব, আমি স্যার সবাই জানেন, তো আমাদের মির্জাপুর গ্রুপে গতকাল একটা মিটিং ছিল। আমাকে চণ্ডী স্যার বললেন যে চন্দন, ওখানে আমাদের খড়গপুর ইউনিট থেকে ইয়ে আছে, ভাই তোমাকে থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে sir। না, কিছু থাকলে শুধু হবে না, কিছু বলতে হবে। দিয়ে ওরা অ্যানাউন্সমেন্ট করলো, ওরা গ্রুপের নাম লিখে পাঠিয়ে দিল। তো দুজন বলার পর চণ্ডী স্যার আমাকে ডাকলেন। আমি বলেছিলাম আজ রাত 3টা থেকে বিকেল 6টার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কিছু ভালো নিউজ পাবেন এবং টাপ টোকেনে উইথড্রল পাবেন, আমি বলেছিলাম। তো তারপরে বলেছিলাম যে আপনাকেও মনে স্ক্রিনশট আমি দিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে আমাদের এই যে নোভা এনএফটি নিয়ে অনেকে মাতামাতি করে, নোভা সাসপেন্ড, সেটাও বলেছিলাম। স্টিল নাও আমি তখন অন্য একটা আইডি থেকে আমরা চেক করেছিলাম। আমি একটা অন্য, কারণ দেখুন কিছু রিসার্চ করতে গেলে কিছু খোয়াতে হয়, একদম পরিষ্কার কথা, না হলে কিছু জানা যায় না। তো অন্য একটা আইডি থেকে সেটাকে নিয়ে আমি রিসার্চ করেছিলাম। তো সেই রিসার্চ করতে গিয়ে আমি বিভিন্ন যতটুকু যা দেখেছি, তো কালকে সেই ইনফরমেশন আমি বললাম এই মুহূর্তে নোভাতে ডিপোজিট বা আপনি কোনো কিছুতেই আর ই করবেন না, নোভা সাসপেন্ড আছে। তো মিন্দাপুর গ্রুপে বলেছিলাম, ওনারা তখন আমাকে কিছু জন বলেছেন যে কোথা থেকে এই নিউজ পাচ্ছে। তখন চণ্ডী স্যার বলেছিলেন যে ও ইন্টারনাল কিছু নিউজ ও নেয়, তাই জন্য আগাম আমাদেরকে জানিয়ে দেয়, এবং অ্যাপসে আসার আগেও ও আমাদেরকে ফোন করে বলে দেয় যে চণ্ডী স্যার এইটা এটা আছে। তো প্রশ্ন ওইটা নিয়ে কালকে মিদনাপুর গ্রুপে খুব আলোচনা হয়েছে। তারপরে তো আমি বেরিয়ে গেছি, আমি থাকতে পারিনি, একটু বলেই বেরিয়ে গেছিলাম। তো মেনলি যেটা বলি ওটিপি, এই ওটিপি আজকে রাত্রে দেখুন না, আবারও আমার এই, আমি তো আমার এই গ্রামেরই ছেলে, আমার এই জেলারই ছেলে, আজকে রাতটা একটু ওয়েট করুন, অবশ্যই পেয়ে যাবেন। আর একটু সবাইকে বলি, যতজন পারবেন গুগলসে যাবেন, ট্রেজার চেন, XYZ। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, কন্টিনিউ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। ট্রেজার চেন XYZ। যারা জানেন না তাদেরকে বলি, যারা জানেন তো অবশ্যই তারা দেখবেন, যারা জানেন না ট্রেজার চেন XYZ ওখানে ওপেন করবেন। ওখানে ওপেন করার পর দেখবেন একটা কালো রকম বক্স আছে, ওখানে টাচ করবেন, দিয়ে দেখবেন একটা টাইমার দেখায়, ওটাকে একটু ফলো রাখবেন সবাই। আজকের দিনটা আপনাদেরকে বলে রাখলাম, আমাদের ইন্ডিয়ান টাইম ইউএস এর 1 তারিখ মানে আমাদের 2 তারিখ, তাই তো হাজরা স্যার? হাজরা স্যার, আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে, আপনি চালুন, কন্টিনিউ করুন স্যার, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে বলি ওই টাইমারটা একটু ফলো করবেন। 4 ঘন্টা কিন্তু আপনারা সময় পাবেন, একটা 4 ঘন্টা সময় পাবেন। বাইন্যান্স যারা ইউজ করছেন সেই কমিউনিটি কিন্তু একটা 5% যেটা আছে সেটা কিন্তু আপনারা কিছু পেতেও পারেন। বাকিটা আমি ডিটেলসে সবকিছু এই মুহূর্তে আলোচনা করছি না, শুধু ফলো করবেন টাইমারটা, কিন্তু একটু সবাই ফলো করবেন। আর ওটিপি সিস্টেম নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, যেহেতু টাফে উইথড্রল দেবে জানিয়ে দিয়েছে। এবার সোয়াইপ সিস্টেম তো করে আপনি আহ অনেকেই যাদের আছে সোয়াইপ সিস্টেম করে তত টাফে উইথড্রল পেয়েই যাবে, ওটা ভাবার কোনো কারণই নেই। আর ওটিপিও চালু করবে। আর আসুন আলী গাজী সাহেব তো বলেই গেছেন যে কত পার্সেন্ট মানুষ উইথড্রল নিতে পারবে না এখন, সময় লাগবে, প্রত্যেকেরই সময় লাগবে। ধরুন ওটিপি এলো, তার গুগল বাইন্ডিং করলো, কেউ করলো, এই পাট ওই যেহেতু স্যার বলে গেছেন প্রসঙ্গটা আমি আর বললাম না। আর আমি টাপটাকে নিয়ে আরো একবার বলি, গোল্ড ইজ গোল্ড, একটা কথা আছে না, যে পুরনো চাল ভাতে বাড়ে, সেই জিনিসটাই হবে। এতদিন যারা অপেক্ষা করেছেন, কিছু মানুষের পার্সেন্টেজ আছে দেখবেন উইথড্রল নেওয়ার পর তারা হোল্ড করবে, সেইটা দেখবেন
মানে 10 গুণ বেশি পেয়ে যাবেন, 10 গুণ। এমনও যাবে, আপনাদেরকে বলে রাখি, ডাউন হবার পরেও 0.025 একদম জাম্প করবে 30 সেকেন্ড সময়ের মধ্যে। 30 সেকেন্ডে 0.025 পর্যন্ত চলে যাবে। ওখান থেকে আবার মার্কেট ব্যাক করবে একটু, আবার পরবর্তী ক্ষেত্রে আপ করবে। হাজরা সাহেব সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম। হাজরা সাহেব কথাটা আমি মন দিয়ে খুব শুনছিলাম। কেউ যখন কিছু বলে, বিশ্বাস করুন, আমি যা নলেজ নিই, কেউ যখন কিছু বলে সেটা আমার খুব শুনতে ভালো লাগে। আর হাজরা সাহেবকে আমার খুব ভালো লাগে বলে আমি প্রথম দিনই স্যারকে ইনভাইট করে দিয়েছিলাম। তো আপনাদেরকে একটা কথা বারবার বলি, আপনারা, আমরা কেউ কোম্পানির লোক নয়, কিন্তু এখানে যতজন মিটিং করছি কেউ পয়সা পায় না। সেলিম সাহেব পায় না, আমির সাহেব পায় না, হাজরা সাহেব পায় না, আমিও পাই না। আমরা কি করেছি, আমাদের যে সাথীরা আছে, সাথী মানে আমার কমিউনিটির যে বন্ধুরা আছি, সবাই যাতে সহমত পোষণ করে একে অপরের সাহায্য করতে পারি, এবং আমাদের যে দীর্ঘ প্রয়াস, দীর্ঘ আজকে 8 মাস ধরে আমরা কেউ কোনো উইথড্রল পাইনি, সেই উইথড্রলটার আশায় বসে আছি। দেখবেন এই উইথড্রলটা যখনই চলে আসবে তখন মানুষ পাগল করে দেবে। অমিত স্যার বলছিলেন একদম পাগল করে দেবে। দেখবেন যারা কোনোদিন এনএফটি এটা ডিলিট করে দিয়েছে, খুলেনি, ইউজার আইডি নেই, পাসওয়ার্ড নেই, পাগল করে দেবে। এর সর্বত্র, সারা ভারতবর্ষের সর্বত্র জায়গায় হবে এটা। যারা কন্টিনিউ রিজার্ভেশন করেছেন, টাপ টাপ কালেক্ট করেছেন, তারা তো টাচে আছেন, বিভিন্ন গ্রুপের মিটিং শুনছেন, সবাই তো নলেজ নিচ্ছেন। আপনারা এত সময় নষ্ট করে, যে যার কাজ বন্ধ করে, পরিবারকে সময় কম দিয়েও কেন মিটিং শোনা হয়? আমাদের কিছু নলেজ নেওয়ার জন্য। আমি যদি একটা কিছু বলি, হাজরা সাহেব একটা বলবেন, সেলিম সাহেব একটা বলবেন, নায়েক স্যার একটা বলবেন, উম, আসমত আলী গাজী সাহেব একটা বলবেন। এরকম পরের পর সবার মতামত কিন্তু সমান নয়। এই এই যে যতজন আছি, প্রত্যেকে একটা করে নলেজ দিলাম। সেই 10 জন যদি বলে থাকি, 10 জন 10 রকমের এই নলেজটা কথার মধ্যে আস্তে 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 সব বেরিয়ে আসবে। সেই নলেজটা আমরা কিন্তু একে অপরকে নিয়ে আমরা আবার সেটাকে পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা আছে, যারা আসেনি বা কেউ যখন জিজ্ঞাসা করে তাদেরকে বলতে পারি। আমরা তো কেউ সত্যি কথাই তো মায়ের পেট থেকে শিখে আসিনি। আর ট্রেজার এনএফটি কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে দিল ক্রিপ্টোটা কি জিনিস। ক্রিপ্টো সম্বন্ধে কতজন জানতাম, বিটকয়েন সম্বন্ধে কতজন জানতাম। আমরা সবাই শুনতাম বিটকয়েন বিটকয়েন, বিটকয়েনটা কি কি জিনিস? আমাদের কোনো সোনার কয়েন, না রূপোর কয়েন, না তামার কয়েন? আমরা কয়েন মানে জানি কি কয়েন, এরকম আমাদের 1 টাকা 2 টাকার এরকম কয়েন। বিটকয়েনটা কি জিনিস সেটাও কি জানতাম না। সেই আস্তে আস্তে কিন্তু ট্রেজার এনএফটি আমাদের ক্রিপ্টোর পথকে, শিক্ষার নলেজ যতটুকু যা আছে প্রত্যেকের, আস্তে 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 করেছে। এই যে স্যার বলছিলেন 5,000 3,000, 5,000 3,000 টোকনটা দিয়েছিল আমাদের, কি আমাদের ভবিষ্যতের এগোনোর জন্য। 3,000 টোকনটা দিয়েছিল ওখান থেকে কেনা বেচা করে করে বাড়ানোর জন্য। আর 5,000 টোকনটা দিয়েছিল আমরা ওটাকে সোয়াইপ করে ইউএসডিটি তে নিয়ে আসবো, দিয়ে রিজার্ভেশন করতে থাকবো। সেই রিজার্ভেশন করতে করতে আজকে ধরুন 8 মাস ধরে আমরা রিজার্ভেশনটা করতাম, সেখানে কতটা ফান্ড বেড়ে যেত, আজকের ডেটে কত মানুষ কত উপকৃত হতো। সেইখানে সেই সময় কি করেছি আমরা, 3,000 5,000 সবকে সোয়াইপ করে নিয়ে গিয়ে বেচে দিয়েছি, বাবু 8-10 হাজার টাকা পেয়ে গেছি, বাস ওতেই খুশি আমি। যারা তো করে দিয়েছে এটা, তাদের কথা তো ছেড়ে দিন। এখন যারা পাবে তারা কিন্তু ওই আফসোস করতে থাকবে যে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম। তাই সমস্ত কমিউনিটিকে অনুরোধ করব, আপনারা আপনাদের সিনিয়রদের কথা শুনবেন। সেলিম সাহেব আছেন, আমির সাহেব আছেন, হাজরা সাহেব আছেন, আরো সবাই আছেন, সবাইকে হয়তো চিনে উঠতে পারিনি আমি। কিন্তু আপনাদেরকে বললাম, আমাকে যখন খুশি মেসেজ করবেন, আমার কাছে উত্তর পাবেন। হয়তো সব কোনো কারণে সাডেন কিছু উত্তর দিতে পারিনি, কিছু ব্যস্ততা থাকার জন্য, সেলিম সাহেব জানেন। আজকে আর একটু মজার কথা বলি। সব থেকে বড় জিনিস, আমার কাছে দুপুরে একটা টেলিগ্রামে হঠাৎ করে ফোন এলো। টেলিগ্রামে ফোনটা এসে আমাকে हिंदी बोल रहा, चंदन जी बोल रहे हैं? मैं बोला, जी बोल रहा हूँ ना। चंदन मिश्रा जी बोल रहे हैं? तो मैंने जी बोल रहा हूँ ना। सर प्लीज वेलकम सर। कहाँ ना, आपको मैं
लिंक सेंड किया, उसमें पे थोड़ा आइए। क्यों, आप कहाँ से बोल रहे हैं? উনি বললেন তখন আমাকে যে मैं वो अमोल जी का जो ग्रुप है, हिंदी ग्रुप, और वो पंजाब सिंह का जो ग्रुप है, हम लोग कुछ प्रॉब्लम हुआ वहां से। ওখানে যারা লেভেল 6 লেভেলে যারা আছে, লেভেল 5 লেভেলে যারা আছে, তারা সমস্ত ওই দুটো জায়গা থেকে বেরিয়ে একটা গ্রুপ করেছে। কেন বলুন তো আমাদেরকে? আজ হঠাৎ করে কে চন্দন মিশ্র? সে তো একটি গ্রামের ছেলে, তাকে চিনেছে কোথায়? এই সেলিম স্যারের গ্রুপ থেকে, এই সুন্দরবন গ্রুপ থেকে, এই মেদিনীপুর গ্রুপ থেকে, এই চণ্ডী স্যারের গ্রুপ থেকে, এইখান থেকে চিনেছে। সেখান থেকে তাদের কোথাও ভালো লেগেছে বা কোথাও কিছু হয়েছে। পশ্চিমবঙ্গের আরো প্রচুর মানুষ ছিল, কাউকে ডাকেনি, কেন চন্দন মিশ্রকে ডাকলো? আমি বললাম ঠিক আছে, আমি জানি। আমি সঙ্গে সঙ্গে আসমুদ্দিন আলী সাহেবকে বললাম। উনি বললেন আরে অবশ্যই তুমি যাও, এবং তুমি আমাকে লিঙ্কটা দাও, আমিও তোমার সঙ্গে যাবো। ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর বিশ্বাস করতে পারবেন না, মানে আমি মানে মন থেকে বলছি, আজকে ওখানে এত বড় মাপের সব এডুকেটেড পার্সনরা আছে। সেই এডুকেটেড পার্সনদের কাছ থেকে যে মানে সংবর্ধনাটা পেয়েছি, ওখানেই মনে হয়েছে জীবনের একটা পার্ট আমি পেয়ে গেলাম। ট্রেজারি নিফটি আমাকে উইথড্রল দিক আর না দিক, আমি টাকা তুলি আর না তুলি, এই যে সম্মানটা, এই সম্মানটা কে পাওয়ালো আমাকে? ট্রেজারি নিফটি পাওয়ালো আমাকে। আর রাজবত স্যারকে যেভাবে রিসিভ করেছে ওরা, মানে বিশ্বাস করতে পারবে না, মানে আমি কল্পনা করতে পারছি না যে একটা আমরা সামান্য গ্রামের ছেলে হয়ে আমরা আজকে সারা ভারতবর্ষের মঞ্চে একটা গিয়ে বলতে পারছি। পুরো ভারতবর্ষ জুড়ে মঞ্চটা হয়েছে ওটা, পুরো ভারতবর্ষ জুড়ে হিন্দি মিডিয়াম। সব প্রত্যেকটা মানুষ, আমি তো বিভিন্নভাবে শুনতাম আগে যখন কোথাও যেতাম না বা কিছু করতো না, প্রত্যেকটা মানুষ এডুকেটেড মানুষ। আপনারা জানেন, আপনি সেলিম সাহেব হয়তো জানেন, অমিত স্যার জানেন, ওখানে দ্বন্দ্ব হচ্ছিল এই উইথড্রল নিয়ে। কোনো মানুষ বলেছিল উইথড্রল দেবে না কোম্পানি, একদম ফুললি। কিছু মানুষ বলেছিল দেবে। ওদের কর কমিটির মধ্যে ঝগড়া ঝাঁটি, মানে হাতে সামনে থাকলে তো মারপিট হয়ে যাবে, সেই ভিডিওটাও প্রকাশ হয়েছে। সেই জায়গা থেকে ওনারা শিক্ষিত মানুষ বলে কিছু বেরিয়ে গিয়ে গ্রুপ করে আমাদের বেঙ্গল থেকে আজকে আমি আর আসবত সাহেব গিয়েছিলাম। আগামী দিনে ওই লিঙ্কটাও আমি দেবো সেলিম সাহেবকে, আজরা সাহেবকে। কখনো ওনারাও যদি কখনো ইনভাইট করে অবশ্যই যাবেন আপনাদের সময় থাকলে। দেখুন, আমাদের বাংলাই তো পথ দেখায় সবাইকে। আগামী দিনে আমরা স্বাধীনতা সংগ্রামীর জায়গা থেকে বড় হয়েছি। আজকে মেদিনীপুর কিন্তু স্বাধীনতা সংগ্রামীর জেলা। তো আমরা সেই জায়গা থেকে আমাদের শিক্ষার নলেজের অভাব নেই। প্রত্যেকটা মানুষের শিক্ষার কিন্তু একটা পার্ট। সেই জায়গা থেকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরবেন, সিনিয়রদের কথা শুনবেন, এটুকু আমার রিকোয়েস্ট। বেশি কিছু বললাম না স্যার, আজকে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ চন্দন মিশ্র স্যারকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। এখন আমি ডেকে নিচ্ছি সেই অভিজ্ঞতা সম্পন্ন লিডার মিস্টার কমল চন্দ্র দে স্যার। কমল চন্দ্র দেকে আমি ডেকে নিচ্ছি। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। কমল চন্দ্র দে। স্যার কি স্যার স্যার কি আমি শুনতে পাচ্ছেন? বাইক চালাচ্ছি স্যার, আমি গাড়িতে আছি স্যার, অন্য দিন আমি কিছু বলবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ডেকে নিচ্ছি শ্যাম স্যার সুন্দর সামন্ত স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। স্যার স্যার একটু শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, দেবরঞ্জন বলো, প্লিজ কন্টিনিউ। বলি স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, প্রশ্নটা স্যার, প্রশ্নটা যেটা বলো। টাপ টোকেনের ব্যাপারটা, টাপ টোকেনটা যেটা আমাদের অ্যাপসে দেখছি দামটা অনেকটা বাড়া, কিন্তু আমাদের বাইন্যান্স বলুন, ট্রাস্ট ওয়ালেট বলুন, ওগুলোতে দেখছি যে দামটা একটু রয়েছে। মানে ওই পার্থক্যটা ব্যাপার দিয়ে একটু বলেন, দামের পার্থক্যটা, অ্যাপসে তার একটু খুব ভালো অ্যাপসে হতো। টাপ টোকেন, কোন অ্যাপসে টাপ টোকেন? হুম, মানে কোন ট্রেজারি যে অ্যাপসে টাপ অ্যাপসটা যে টোকেন? সব। হ্যালো। সোয়াপে দেখো, টাপ টোকেন হ্যাঁ। সব জায়গাতে একই রেট থাকবে। এটা টাস আচ্ছা। ওয়ালেট হতে পারে, বাইন্যান্স হতে পারে, সব জায়গাতে একই রেট থাকবে। ওটা মনে হচ্ছে কি হুম। জানো তো, হয়তো তুমি এই সময় হয়তো ট্রাস্ট ওয়ালেটে দেখেছো
সেই সময় দেখা যাচ্ছে ওইটা 20 পয়সা আছে, যখন তুমি ওখান থেকে চেঞ্জ করে এসে যখন বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে গিয়ে দেখছো তখন হইতেছে 22 পয়সা হয়ে গেছে বেড়ে গেছে। আবার যখন চেক করে যেখানে দেখছি তখন দেখা যাচ্ছে এখানে 24 পয়সা। এটা তো সময়ের সাথে সাথে যে কোনো মুহূর্তে ওঠা নামা করে, এটাই ফলো চ্যানেলে সব জায়গাতে একই কম না হতে পারে। না না সেটা স্যার বলছি না, বললি যে স্যার টেজার একটা অ্যাপে যেটা সোয়াপ করা যেত। ও সোয়াপ করা যেত, ওটা তো রেড নয়, ওটা তো রেড নয়। ওটা তো ওখানের আমরা যেমন ওখানে সোয়াপ করে যেটা করছি সেটা সরাসরি ওটা হচ্ছে এক্সচেঞ্জ করছি, আর এটা তো এক্সচেঞ্জ নয়। এখানে কোম্পানি তার পার্সেন্টেজে দিচ্ছে, আমি এই ডলারে এই টাপ দেবো, আচ্ছা আমি এই $1 এই টাপ দেবো, যেমন $6120 দিবে বলেছে কোম্পানি। এটা আমাদের কোম্পানির এনএফটি দিয়ে এই ডলার এই টাপ দিয়ে আমি এই ডলার দেবো। হ্যাঁ আমাকে যদি 6000 টাপ দাও আমি তোমাকে $120 দেবো, এটা কোম্পানি দিচ্ছে, এটা কিন্তু এক্সচেঞ্জের রেট নয়। এই জন্য আচ্ছা এটা ঠিক আছে। এরকম। ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ ক্লিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি শ্যাম সুন্দর সামন্ত স্যারকে ডেকে নিচ্ছি, প্লিজ কন্টিনিউ স্যার। শ্যামবাবু কে আছেন? স্যার আপনার স্যার আপনি কোনখানে থাকেন বলুন তো, আপনার শুধু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কথা শোনাই যাচ্ছে না, কেটে যাচ্ছে পুরো কথা। আমি একটা ঘরের রুমের মধ্যে বসে মানে মিটিংটা শুনি। মিটিং আমার বাইরে বেরোনোর তো উপায় নেই, একটা রুমের মধ্যে বসে থাকি আর কি। ওই জন্যই টাওয়ার স্যার কেটে যাচ্ছে স্যার। বলছি হ্যাঁ হ্যাঁ স্যার আজকে কন্টিনিউ করুন, আমি একটা থ্যাংক ইউ ইয়েতে মিটিং এ ছিলাম। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের দিবাকর ঘোষ স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, দিবাকর ঘোষ, মোস্ট ওয়েলকাম, কম অন দ্য স্টেজ প্লিজ কন্টিনিউ। মিটিংটা স্যার করুন, আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি মিটিংটা শুনছি। থ্যাংক ইউ। মুজাফফর স্যার রয়েছেন। মন্ডল এখন কোথায়? পলাশ মন্ডল স্যার প্লিজ। সুমন কন্টিনিউ। সুমনকে ডেকে নিচ্ছি। ফোন করবে 9টার দিকে, একবার ফোন করবে। থ্যাংক ইউ আমাকে এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ সমস্ত লিডারদেরকে এবং বিশেষ করে সেলিম দাকে আর আমার লিডার আমিন নায়ক, সবাইকে আমার তরফ থেকে এবং আমার যে কমিউনিটি আছে তার তরফ থেকে থ্যাংক ইউ। এই মঞ্চ এবং এমন একটি প্রজেক্টের সাথে আমাদের যোগাযোগ করে দেওয়ার জন্য। আমরা এই প্রজেক্টে এসেছিলাম বেশি দিন হয়তো হয়নি আমাদের, তার আগে আমাদের লিডাররা বা সিনিয়র লিডার সবাই এসেছেন। আমরা সেই লিডারের হাত ধরে একটা সুন্দর একটা প্রজেক্টে আছি, যে প্রজেক্ট একটা ইতিহাস গড়ে তুলতে চলেছে। এমন কোনো প্রজেক্ট নেই যে প্রজেক্ট হয়তো বন্ধ, আমাদের প্রজেক্টটা হয়তো বন্ধ হয়নি, চলেছে, কন্টিনিউয়াস চলেছে, কিন্তু উইথড্রটা আমাদের বন্ধ ছিল। বাকি বাদ আমাদের যে রিজার্ভেশন বলুন বা বাকি সবকিছু আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। তারপরেও যে একটা যে উইথড্র বন্ধ বা অন্য কিছু এরকম অন্য কোনো কোম্পানি যায়, এখানে যত কোম্পানি এসেছে বা গেছে সম্পূর্ণ সেসব কোম্পানি টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা কাজ করতে পেরে খুবই ভালো বা আনন্দিত আমরা, যে কোম্পানিটা আবার একটা ইতিহাস গড়তে চলেছে যে উইথড্রল দিবে, এবং প্রথম থেকে কোম্পানি বলেছে যে উইথড্রল দিবে, কিন্তু একটা নোটিশ দিচ্ছে যে বারবার এই তারিখে বা ওই তারিখে পরের পর কোম্পানি কিছু ইস্যু বা কিছু তার ক্রাইটেরিয়া বা কমপ্লিট করতে পারেনি, যার জন্য তিনি তারা ওনারা আমাদেরকে দিতে পারেনি বা
আমাদের হাতও ছাড়েনি, যে এরকম নয় যে আমাদেরকে হাত ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে আবার এসছে, তাও নয়। মিনিমাম একটা টাইম দিয়ে রেখেছে এবং টোটালি আমাদেরকে যে আমাদের আছে মানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদেরকে কাজ করতে সুযোগ দিয়ে গেছে একই রকম, কোনো রকম প্রবলেম করেনি। এবং আমাদের এই কমিউনিটি দীর্ঘদিন ভাবে এই কোম্পানি যাই কিছু হয়ে যাক, কিন্তু কোম্পানির সাথে আমাদের মিটিং বা ছোট ছোট আকারে আহ, আমাদের সাথে কথা বলা বা লিডারদের সাথে কথা বলা বা কোনো তখনও যদি মিডিলে প্রবলেম হয়, কোনো সিনিয়র লিডারদের সাথে আমরা যদি কথা বলে থাকি, তারা আমাদের সম্পূর্ণরূপে সাহায্য করে গেছে এবং যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করে গেছে। আজ আমরা কি বলবো, কোম্পানির সেই যে একটা উইথড্রলের আছে তার দৌড়গড়ে এসে পৌঁছে গেছি। আর হয়তো কিছু ঘন্টা মানে এবার ঘন্টায় যদি আমরা করি তাহলে অনেক বেশি ধরতে মানে করা হবে, সেকেন্ডে করতে হবে, তাহলে আমরা একটু জানবো যে অনেক দূরে আছে মনে হবে, কিন্তু আর ঘন্টায় যদি করি তাহলে সামনেই। আর কিছু ঘন্টা পরেই আমরা সেই 1 নভেম্বর যেটা আমাদের উইডোরের করেছেন সেটা মধ্যে আমরা আমি দেখতে সুমনের পাবো কাছে, যে সুমন, বলুন। হুম। যে সুমন অনেকটা এক্সপার্ট আছে ওই ওটিপি এইসব ব্যাপারে। তো কয়েকটা ইমেল আইডি হ্যাঁ, যদি নষ্ট হয়ে যায়, যদি ইমেল আইডি হ্যাঁ, নষ্ট হয়ে যায়, ফোনটা হারিয়ে যায়, সেটা কিভাবে আমরা রিকভারি করবো এই বিষয়ে যদি একটু নলেজ দিতে তাহলে সকলেরই আচ্ছা। আমি উপকার হতো। আমি একটু বলে রাখি যে জেনার ইমেল আইডি, সে যদি ইমেল আইডি না মনে থাকে বা পাসওয়ার্ডও যদি না মনে থাকে এবং ইমেল আইডির সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে তারটা রিকভারি করা সম্ভব আছে। এবং ইমেল আইডিটা হয়তো তার মনে নেই, কিন্তু আমাদের যে এনএফটির অ্যাকাউন্ট যেটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে আছে, সেক্ষেত্রেও রিকভারি করা সম্ভব যদি তার সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে। এবং যুক্ত না থাকলে একটু অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে, তারপরে হয়তো সম্ভবত বেরি করানো যেতে পারে। কিন্তু মোবাইল নাম্বার যদি যুক্ত থাকে তাহলে সেটা অবভিয়াসলি সেটা রিকভারি করা সম্ভব। এবং যদি তার আমাদের যে ট্রেজার এনএফটি ইউজার আইডি পাসওয়ার্ড মনে থাকে, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমরা পাসওয়ার্ডও ভুলে যাই ইউজার আইডির, তাহলে ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, কারণ এখন এক ওটিপি নেই। আর দ্বিতীয়ত যদি না ওটিপি ভুলে যায় তাহলে ইমেলে আমাদের পাসওয়ার্ড যাবে, ওটিপিটা যাবে। যদি ওটিপিটা ছাড়ে তখন সেক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে সেটা রিকভারি করা সম্ভব। এই কারণেই বলছি, দেখবেন আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলি এবং মায়ে যাই, নিচের দিকে গেলে সেটিং বলে একটা অপশন আছে এবং সেটিং এর সাথে ইউজার একটা অপশন আছে। সেই সেটিং এ হাত দিলে এক সাইডে যেমন আছে অথেন্টিকার লিঙ্কের জন্য বাইন্ড আছে, তার সাইডে একটা ইউজার আছে, সেখানটায় টাচ করলে সেইখানে ইমেলটা আমাদের দেখতে পাওয়া যায়, তাহলে ওইখান থেকে আমরা ইমেলটা নিয়ে নিতে পারি। এবং তাহলে ইমেলটা যখন আমরা গুগলে বা অ্যাড ইমেল বা কোনো জায়গায় প্লে স্টোর থেকে যেখানে অ্যাড করা যায় বা গুগল থেকে যদি এখন সাইন আপ করা যায়, ওইখানে যদি আমরা পুট করি, তাহলে ওইখানটায় কি হবে, তাহলে আমাকে ইমেল আইডিটা পেয়ে গেছি, ইমেল আইডিটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যখন না পাচ্ছি তখন আমরা কি করবো, ফরগেট করার সময় কি হবে, আমাকে মোবাইল নাম্বার চাইবে। যেহেতু আমি ফরগেট করছি, পাসওয়ার্ড মনে নেই, ফরগেট করলাম, তো ওইখানে কি হবে না, মোবাইল নাম্বার চাইবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিতে গেলে ওইখানে ওটিপিটা দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আবার এগ্রি মেরে আমরা ইমেল আইডিটা ফেরত পেতে পারি। এটা হলো একটা আছে, এর বাস্তব আছে, মানে যদি কোনোভাবে না পাওয়া যায় ওটা আমরা ফিরে পেতে পারি। আর যদি ইমেল আইডিও মনে না থাকে, ফোন নাম্বারও না যুক্ত থাকে বা কোনো কারণে কোনো কিছুই যদি সেরকমভাবে আইডি পাসওয়ার্ড না মনে থাকে, সেখানে আমরা সমস্যায় হতে পারে। বা ওর কোনো দ্বিতীয় নিয়ম যদি আসে তো পরে আমরা জানাবো, কিন্তু এটা রিকভারি করা সম্ভব আছে ইমেল আইডিটা। আর কিছু স্যার? থ্যাংক ইউ সো মাচ। সুমন সুন্দর ইনফরমেশন দিল। সুমন খুব সুন্দর আলোচনাও রাখলো এবং ইমেল সম্পর্কে একটা ভালো আইডিয়া দিল। তো আরো কিছু সমস্যা আছে, সেগুলো আরো কিভাবে ক্লিয়ার হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে আমরা দীর্ঘ 1.5 ঘন্টা, আমাদের 1 ঘন্টা 37 মিনিট মিটিং হয়ে গেছে। এই মুহূর্তে সুমনকে আমি থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফর ইউর ইনফরমেশন।
এখন আমি ডেকে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মুজফ্ফর আহমেদ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, কম অন দ্য স্টেজ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার আমার ভয়েস ক্লিয়ার আছে? স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বলছি আপনার মিটিংটা, আমাদের এই মিটিংটা আমি কিন্তু সন্ধ্যা থেকেই শুনছি। আমাদের আসমত স্যার ছিলেন, আসমত স্যার যেভাবে আমাদের নোটিফিকেশনটাকে যেভাবে খোলাখুলি আপনাদেরকে দেখালো, খুব সুন্দরভাবে দেখিয়েছে। ধন্যবাদ আসমত স্যারকে এবং ধন্যবাদ সেলিম স্যারকে এবং এখানে যে সকল কমিউনিটি আছে সবাইকে ধন্যবাদ জানাই। একটা কথা, অ্যাকচুয়ালি আমরা এই ওটিভি নিয়ে বা এই বিভিন্ন রকম মানে আমাদের যে অ্যাপসের যে নোটিফিকেশন গুলো আছে বা আমাদের নোটিফিকেশন নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম যে এখনো কেন আসছে না। 1 তারিখে কোম্পানি উইথড্র দেবে বললো, তারপরেও কেন আসছে না, আমরা একটু চিন্তিত ছিলাম। তবে সেই চিন্তার থেকে মুক্ত করেছে কোম্পানি আজকের বিকালে নোটিফিকেশন দিয়ে। এবং আমাদের উইথড্রটা সবাই চিন্তায় ছিল যে কিসে দেবে, চাপ টোকনে দেবে না আমাদের উইথড্রটা ইউএসডিটি দেবে। কোম্পানি সে চিন্তা ভাবনাও দূর করে দিয়েছে। কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউএসডিটিতে হবে না, ওটা চাপ টোকেনে উইথড্র হবে। তো যাই হোক, সকল এনএফটি গ্রুপকে মোস্ট ওয়েলকাম জানাই। আজকের আমরা একটা ভালো দিক পেয়েছি এবং সুস্থভাবে সবাই উইথড্র পান এবং মানে যারা খুব চিন্তিত ছিল যে আমরা উইথড্রটা কেন পাচ্ছি না, কোম্পানি কেন উইথড্র দিচ্ছে না, কোম্পানির বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে, যেমন ব্লক চেইন, তারপরে বিভিন্ন রকম দিক থেকে কোম্পানি একটু আমাদের অ্যাপসটাকে বিভিন্নভাবে নোটিফিকেশন মাধ্যমে সব জানিয়ে দিয়েছে, আমাদের অ্যাপসটাকে আপডেট দিচ্ছে বিভিন্ন রকম ভাবে। যাই হোক, কোম্পানি সব অবসানে জল ঢেলে দিয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা এখনো প্যানিকে আছে যে আগে তো কোম্পানি উইথড্র দেখ, আরে বাবা কোম্পানি তো অলরেডি চালু করে দিয়েছে বলতে গেলে। তাই সকলকে বলবো আপনারাও আর প্যানিকে থাকবেন না। আমাদের আসমত স্যার যেভাবে দেখিয়েছে তাতে মনে হয় না আপনাদের আর প্যানিক থাকবে বলে মনে হয় না। আপনাদের যে সকল আইডি গুলো আছে, আইডি গুলো সুরক্ষা রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের আইডি কিন্তু আমাদের সেলিম স্যারের ক্ষমতা নেই সুরক্ষিত রাখার, বা আমাদের কারুর ক্ষমতা নেই। এই আপনাদের আইডি কিন্তু আপনাদেরই সুরক্ষা রাখতে হবে। এবং টাপ টোকেন যে উইথড্র দেবে, অনেকেই মনে করছে টাপ টোকেনের এখন বাইরে রেট কম কেন। আরে বাবা, উইথড্র চালু হয়ে গেলে অলরেডি টাপ টোকেনের রেটটা অলরেডি বাড়বে এবং ভালো জায়গায় যাবে। টাপ টোকেনের রেট ঠিক জায়গায় চলে যাবে। কোম্পানি যেটা চাইছে, আমি প্রথম থেকে একটা জানি যে কোম্পানি এই টাপ টোকেনটাকে বাজারে আনার জন্য আজকের টাপ টোকেন নিয়ে এত খেলছে। টাপ টোকেন নিয়ে কেন, টাপ টোকেনের রেটটাকে বাড়ানোর জন্য, টাপ টোকেনটাকে বিশ্বে একটা 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোম্পানি অলরেডি চেষ্টা করে চলেছে। তাই বলবো আপনারা অযথা চিন্তা করবেন না যে টাপ টোকেনে উইথড্র দিচ্ছে বলে আমাদের টাপ টোকেনে উইথড্র দিচ্ছে, টাপ টোকেনের রেটটা কম আছে, কি হবে না। টাপ টোকেনের যতই রেট কম থাকুক না কেন, টাপ টোকেনের রেট ঠিক সময় মতো জায়গায় চলে যাবে। আপনাদের এই নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই। তবে একটা কথা বলবো, আপনাদের যে যাদের মেলের সমস্যা আছে, এর আগে যিনি বলছিলেন
যে যদি মেল চলে যায় মেল নিয়ে আসতে পারবে। তবে আমার জানা নেই যাদের মেলগুলো ডিলিট হয়ে যায়, টোটাল মেল ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে গেলে সেই মেল কিন্তু আর ফেরে না। তবে নতুন মেল কোম্পানির কাছ থেকে আমাদের যেসব ম্যানেজার নিয়োগ হচ্ছে সেই ম্যানেজারের মাধ্যমে আমাদের অ্যাপসের ভিতরে মেলগুলো চেঞ্জ করা যায়। যতক্ষণ ম্যানেজার নিয়োগ না হবে ততক্ষণ এই মেলগুলো আর চেঞ্জ করা যাবে না। যদি কারো মেল ডিলিট হয়ে যায়, যদি মেল কোনো কারণে মেলটা আউট হয়ে গেছে সেই জিনিসটা আলাদা, যদি মেলটা ডিলিট হয়ে যায় সেই মেল কিন্তু আর ফেরে না কোম্পানি থেকে ডিলিট হয়ে গেলে। অনেক সময় দেখা যায় কোম্পানিতে মেলের ভেরিফিকেশন চায় যে এত ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশন দেন, তাহলে ভেরিফিকেশন যদি না দেওয়া হয় তখন সেই মেলগুলো কোম্পানি স্টপ করে দেয়। তখন আপনার ভেরিফিকেশন করার জন্য আপনার আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে মেলটা আবার কোম্পানি দিয়ে দেয়। কিন্তু আপনি যদি নিজের থেকে যদি সেই মেলটাকে ডিলিট করে ফেলেন সেই মেল কখনোই আনা সম্ভব না। তাই বলবো আপনারা অযথা চিন্তা করবেন না। তবে আমাদের ম্যানেজার নিয়োগ হয়ে গেছে, যাদের মেলের সমস্যা আছে অলরেডি ম্যানেজারের কাছে মেসেজ করলে যে আমার এই মেলটা ছিল তার পরিপ্রেক্ষিতে আমার এই মেলটা নিয়ে আসতে হবে। কোম্পানি অলরেডি আপনার কাছে ইউজার নেম চাইবে, ইউআইডি চাইবে, আপনি দিলে আপনার মেলটা পরিবর্তন করে দেবে। এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। তবে উইথড্র আপনাদের 1 তারিখ থেকে প্রসেসিং চালু হবে। হয়তো দেখা যাচ্ছে 1 তারিখ থেকে প্রসেসিং চালু হলে আপনি যে 1 তারিখে উইথড্র পাবেন তা না। কেন পাবেন না? তার কারণ আমরা এই যে নোভা এনএফটি যে বিষয়টা এসছে সেখানে আমাদের নোভা এনএফটিতে জয়েনিং হতে হবে কিনা তার জন্য আমাদের যেসব মানে যেমন আসমত স্যার আছেন, যেমন আমাদের আরো সঞ্জয় স্যার আছেন, আমাদের সেলিম স্যার আছেন, এনারা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে যখনই বলবে তখনই আপনারা নোভা এনএফটিতে জয়েনিং হবেন। তার কারণ নোভা এনএফটিতে আমাদের ইউজার নেম আইডি দিলে নোভা এনএফটি ওপেন হচ্ছে, কিন্তু সেখানে আমাদের মেল আসছে, সবকিছুই আসছে, একটা জিনিস আসেনি, যেটা আমাদের যে ফান্ডটা এখনো নোভা এনএফটিতে ট্রান্সফার হয়নি। নোভা এনএফটি যদি ট্রান্সফার হয়ে যায় তাহলেই ওয়েলকাম, আমাদের কোনো আসতে সমস্যা নেই। যাই হোক, আমি মুদ্রা কথা যেটা বলতে চাইছি, আমাদের যেসব লিডাররা আছে, লিডাররা যেভাবে বলবে আমরা সেইভাবেই চলবো। আমাদের লিডারের বাইরে আমরা যাব না। তার কারণ তারা অলরেডি বিভিন্ন রকম ভাবে অ্যানালাইসিস করে। আমাদের সারাদিনই মিটিং হয়, আমাদের বেলা 10টার থেকে শুরু হয়। আমাদের সেগুলো পার্সোনাল মিটিং, তাতে আমাদের সেলিং স্যারও থাকে। আমাদের নিজেদের ভিতরে বিভিন্ন রকম ভাবে আলোচনা হয়, এটা কি হবে অ্যানালাইসিস হয়। সেইগুলো আমি তুলে ধরছি না, কারণ আমাদের সেলিম স্যার আছে। আর এর আগে আমাদের আসমত স্যার আপনাদেরকে পরিষ্কার ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিন আপনাদের চলার পথ সুগম হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ মুজফর আহমদ স্যারকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। স্যার খুব সুন্দর করে বোঝালেন এবং ইমেল সম্পর্কেও স্যার ছোট্ট করে নলেজ আমাদের দিলেন। আমরা খুবই উপকৃত। তো প্রত্যেকটি স্যার খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা রেখেছেন। এই মুহূর্তে আমি ডেকে নেব তরিকুল রহমানকে। তরিকুল আছো? হ্যালো। তো এই মুহূর্তে আমি ডেকে নেব হায়াত আলী স্যারকে। হায়াত আলী স্যার আছেন? হায়াত আলী স্যার, হায়াত আলী স্যার আছেন? তরিকুল হায়াত আলী স্যার নাই।
তো আমরা মিটিংটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা 8:30 পর্যন্ত মিটিং করি। অলরেডি আমাদের 8:47 হয়ে গেছে। এবারে পরবর্তী আমাদের আর একটা মিটিং আছে, সেই মিটিং আমাকে জয়েন করতে হবে। মুজফর আহমদ স্যারও থাকবেন, ফিরুন স্যারও থাকবেন, প্রসেনজিৎ মন্ডল স্যারও সবাই থাকবেন। সকলকে আমরা নিতে পারলাম না, যদি সকলকে নিতে পারতাম খুবই উপকৃত হতাম। তো আমাদেরও ভালো লাগতো, অনেক স্যারকেই আমরা আজকের আলোচনায় নিতে পারলাম না। আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে। প্রথমত আলোচনা হয়েছে আমাদের যে ওল্ড ফান্ড আছে, ওই ওল্ড ফান্ডটা কিভাবে হবে, কি হবে এবং কিভাবে আমরা উইড্রল নিতে পারবো। 1, 2 হচ্ছে আমরা টোকেনটাকে মানে টাপটাকে কিভাবে আমরা নিতে পারবো। 3 হচ্ছে এই আমরা রিজার্ভেশন করেছি ওই ফান্ডটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, এ বিষয়েও আমাদের আলোচনা হয়েছে। এবং এছাড়া আমাদের যে ব্লক চেনের যে Web3 ওয়ালেটে যে আমরা টোকেন কিনেছি তার আমরা কতটা প্রফিট ফায়দা পাবো, কতটা প্রফিট পাবো, সে বিষয়েও আমাদের আলোচনা হয়েছে আজকে। এছাড়াও আলোচনা হয়েছে ভোটিং রাইট নিয়ে। তো ওইটা সংক্ষেপে স্যার করে গেছেন। কালকে এটা নিয়ে ভোটিং রাইটটার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। কালকে অবশ্যই সকলে মিটিং এ থাকবেন, কারণ ভোটিং রাইটটা আমাদের কাছে উইড্রলের ব্যাপারে একটা বিরাট গুরুত্বপূর্ণ। কারণ ওই ভোটিং রাইটের উপর নির্ভর করে আমরা পার্সেন্টেজ হিসাবে উইড্রল পাবো, ওই ভোটিং রাইটের উপরেও আমরা আবার প্রফিট পাবো, ভোটিং রাইটের উপরেও প্রফিট পাবো। এ বিষয়ে স্যার পুঙ্খানুপুঙ্খ কালকে আলোচনা রাখবেন। এছাড়া ইমেল ব্যাপার পারপাসেও আলোচনা হয়েছে। আর যেটা কালকেও বলেছি, এখনো যারা যারা স্টেক বসাতে বাকি আছেন, 6টা করে স্টেক আছে, যদি কারো ব্যালেন্স থেকে থাকে, যদি কোনো কারণবশত ভুলবশত আপনারা স্টেক না বসিয়ে থাকেন, তাহলে ইমিডিয়েট স্টেকটা বসিয়ে নেন। আর আর্নে যেহেতু আমাদের টাপে উইড্রল দেবে, ইউএসডিটি থাকলেও রিজার্ভেশন করে যারা ইউএসডিটি আছে ইউএসডিটি বাড়িয়ে নিন, একদিন হয় একদিনের ফান্ড বাড়িয়ে নিন। এই ইউএসডিটিটাকে যদি যেহেতু আমাদের এখন পর্যন্ত আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যা আপডেট পেয়েছি, তাতে করে আমরা কিন্তু টাপে আমরা উইড্রল পাবো। অর্থাৎ ইউএসডিটা খুব ফান্ড বাড়িয়ে নিন, যে কোনো মুহূর্তে সোয়াপ করে আমরা টাপ করে উইড্রল নিতে পারি। আবার যাদের উইড্রল স্টেক বা আর্নের ছিল, সেই ফান্ডটাও আমরা উইড্রল নিতে পারবো। তাই আমাদের মিনিমাম মোটামুটি একটা 1.5-2 লাখ করে ব্যালেন্স মিনিমাম সকলে রাখুন ওয়ালেটে, রেখে বাকিটাকে আর্ন এবং স্টেকে আর্নে আবার লাগিয়ে দেন। কেন মিনিমাম 1.5-2 লাখ 2.5 লাখ 3 লাখ করে রেখে দিন, কেন ওটা আমাদের উইড্রল নিতে হবে। উইড্রল নেওয়ার জন্য যেহেতু টাপে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ আমরা অনেকটা এগিয়ে এসেছি উইড্রলের জন্য, এটা আমরা শিওর হয়ে গেছি। আমরা সকালেও কিন্তু একটু কনফিউজের মধ্যে ছিলাম কি হতে পারে। তো যখন পরপর দুটো উইড্রলের আপডেট এলো যে উইড্রল আমরা 1 তারিখে 1 নভেম্বর পাচ্ছি, এটা আমরা নিশ্চিত হচ্ছিলাম। তারপরে এখন যেটা উইড্রলের আরো একটু এক ধাপ এগিয়ে গেল যে আমরা টাপে উইড্রল নিতে পারবো, টিএফটি টাপে আমরা উইড্রল নিতে পারবো। হ্যাঁ, তাহলে এটা আরো এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ আমরা উইড্রলের দিকেই কিন্তু এগোচ্ছি। এবারে যেটা পজিশন আছে প্রয়োজন আমাদের যে ওটিপি অপশনটা আসা, ওটিপি অপশনটা যতক্ষণ না আসছে আমরা উইড্রল নিতে পারবো না। যে সমস্ত আইডিতে প্রবলেম আছে সেটা আমরা ক্লিয়ার করতে পারবো না, তাই আমাদের এখন ওইটার অপেক্ষায় থাকতে হবে। সেটা হয়তো আজকের মধ্যে এসে যেতে পারে, অথবা কালকে সন্ধ্যা 6টার মধ্যে এসে যেতে পারে, অথবা উইড্রল হওয়ার 2 ঘন্টা 5 ঘন্টা আগেও আসতে পারে। তাই আমরা 1 তারিখ থেকে উইড্রল প্রসেসে আমরা এগিয়ে যেতে পারবো। যার সবকিছু ঠিকঠাক থাকবে সে 1 তারিখে উইড্রল চাপাতে পারবে, যদি ঠিক না থাকে পরের দিন পারবে, যদি তাও ঠিক না থাকে মিনিমাম 72 ঘন্টা করে পরে করতে পারবে। মানে এটা ধরে নিতে হবে 1 তারিখ থেকে উইড্রল স্টার্ট হচ্ছে, আমরা এটা কন্টিনিউ চালিয়ে যাব। অর্থাৎ আমাদের উইড্রল আর বন্ধ হবে না। এটা আমাদের কাছে খুশির খবর, আনন্দের খবর। এই খবর নিয়ে আমরা সবাই আনন্দে আছি। এবং ট্রেজার এটি সত্যিই আমাদের কাছে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ, আমাদের কাছে ভবিষ্যতের স্বপ্ন, ভবিষ্যতের আমাদের মানি ফ্রিডম। তাই আমরা ট্রেজার এমপিকে স্যালুট জানাই। আর ট্রেজার এমপি যিনি প্রতিষ্ঠা করেছেন সেই আলেকজান্ডার ফ্লেমিংকেও আমরা স্যালুট জানাই। এবং ভারতবর্ষ যিনি প্রতিষ্ঠা করেছেন কৌশি ব্যানার্জি, তাকেও স্যালুট জানাই। জানিয়ে আমাদের যারা যে সমস্ত লিডার আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমি আমার অন্তরের আন্তরিকতা থেকে স্যালুট জানাই এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। যাদেরকে আজকে নিতে পারলাম না, রঘু স্যার রয়ে গেলেন, তরিকুল হয়তো রয়ে গেলেন, ফিরুজ স্যারকেও বক্তব্য রাখার জায়গায় রাখতে পারলাম না, হ্যাঁ, আবার পলাশ মন্ডল স্যার রয়ে গেলেন, এখানে অনেক স্যারই আমাদের দীপক স্যার রয়ে গেলেন, ওনাকেও নিতে পারলাম না, দীপঙ্কর স্যার কেউ নিতে পারলাম না, নয়নদাও রয়ে গেলেন, এই যে সময় কম, আর কমল দাও রয়ে গেলেন। তো যাই হোক, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি, নিতে পারলাম না। তাই তো কিছু কোশ্চেন থাকলে এই মুহূর্তে লাস্ট 1 মিনিটের মধ্যে যা কোশ্চেন থাকবে আমি উত্তর দেবো, তারপরে আমরা মিটিংটা শেষ করব। যদি থেকে থাকে তাহলে কুইক হ্যান্ড রাইজ করুন, তার হ্যান্ড রাইজটা নিয়ে আমি আজকের মিটিংটা এখানে ক্লোজ করব। আবার আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা একইভাবে সকলে উপস্থিত হব। প্লিজ স্যার, কারো হ্যান্ড রাইজ থাকলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে নিশ্চয়ই আমরা
যে কোশ্চেন রেখেছিলাম এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। আমি ঘোষণাতেই বলেছিলাম যে আজকে অনেক কিছু প্রশ্নের উত্তর নিয়ে স্যারেরা হাজির হচ্ছেন, স্যারেরা সুন্দরভাবে সেই উত্তরগুলো ব্যাখ্যা করে গেছেন। এই মুহূর্তে সকলকে পুনরায় সকলের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক এই কামনা করে আজকের মিটিং এখানে ক্লোজ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।